সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 13। এক ঝাঁক সোনালি রোদ্দুর আর ভোরের শান্ত আবহের মাঝে তীরর ছাদবিহীন লাল জিপ ছুটছে। এখনো সেই চিরাচরিত বন্ধুরা সাথে। এয়ারপোর্ট থেকে ফিরছে তারা। শাফিনের ফ্লাইটের সময়সূচি আজ। মায়ের উন্নত চিকিৎসা হেতু ভারতের পথে উড়াল দিয়েছে সে। সকাল সকাল তীররা দল বেঁধে সেখানেই গিয়েছিল বন্ধুকে বিদায় জানানোর জন্যে। শাফিন থাকলে সব সময় পেছনে বসত মিরাজ। আজ জায়গা পেয়েছে তীরর পাশের সিটে। তার মেজাজ চনমনে। সিগারেট ফুঁকতে ফুঁকতে শীষ বাজছে গলায়। তীরর নজর রাস্তায়। এই সময় পথে যানবাহন স্বল্প হওয়ার কথা হলেও পোর্ট এরিয়ায় গতানুগতিক জ্যাম। তার ফর্সা মুখবিবর স্ফীত। ঘুম হচ্ছে না কিছুদিন। কোনো এক অমোঘ চিন্তায় মস্তকের সমগ্র কোষ ব্যস্ত হয়ে থাকে। কত কব্যবস্থ ভাবনা স্নায়ুতে দাপিয়ে বেড়ায় নিরন্তর। তন্মধ্যে নাহিদ মন খারাপ করে বলল, শাফিন যাওয়ার সময় মুখটা কেমন করে রেখেছিল দেখেছিস? মনে হচ্ছিল কেঁদে দেবে। আমাদের ছেড়ে যেতে হয়তো খারাপ লাগছিল বেচারার। বিপরীতে ফোঁস করে শ্বাস ফেলল মুশফিক। শাফিনের মন খারাপের সঠিক হদিস সে যে একটু হলেও জানে। প্রসঙ্গ কাটাতে আবদার ছুড়ল, বিট্টু চা খাবো? একটা টং দেখে থামাস্ত। মাথাটা ধরেছে খুব। আরমান জানালো, আমারও। মিরাজ কেমন খ্যাক করে উঠল। মাথা থাকলে ব্যথা করবেই। এর জন্য যেখানে সেখানে চা খেতে হবে? এরকম হলে বগলে ফ্লাক্স নিয়ে ঘুরবি। আপাতত বাড্ডায় কাজ আছে আমার। তাড়াতাড়ি যেতে হবে। পরপর ফোসফোস করে বলল, মঞ্জু নামের একমা এলাকায় নতুন সেলুন বসিয়েছে। কোত্থেকে এসছে কে জানে। ব্যাটার কথা জানি না, তবে সাগরেদের কলিজা বিশাল। নান্নুকে দিয়ে এই মাসে চাঁদা আনতে পাঠিয়েছিলাম, দিল না। ওর সেলুনের কাজ না ভাঙা অবধি আমার শান্তি হচ্ছে না বিট্টু। মুশফিক মস্তক ঝুলিয়ে বলল, হু, ঢাকায় নতুন মনে হয়। আমাদের চেনে না ওই জন্য। ভাবিস না, বায়োডেটা পেলেই আপনি টাকা দিয়ে যাবে। তীব্র সুধাল, কত নম্বর গলিতে? আরমান উদ্বেগ নিয়ে বলল, একেবারেই ভেতরের দিকে। শপিং সেন্টার আছে না, ওটার উল্টোপাশের গলির শেষ মাথায়। ওই হজন নেই তো এতদিন দেখিনি। এসেছে নাকি সপ্তাহ খানেক। যাক গে, এসব ছোটখাটো ব্যাপার নিয়ে তুই ভাবিস না, আমরা আছি তো। তার জবাব এলো, কাল থেকে আমি এমনিতেও বাড্ডায় থাকব না। চকিতে চাইল সবাই। মিরাজ হুলস্থুল বাঁধিয়ে বলল, থাকবি না? থাকবি না মানে? গাজীপুর যাব। সে তো জানি। কিন্তু শহরে থাকবি না কেন? তুই কি ওখানে পার্মানেন্টলি যাচ্ছিস? চোখ বড় বড় করে বলল আরমান। জানি না। টেম্পোরারি গেলেও সময় লাগবে। তবে সপ্তাহে 2-3 বার আসবো এখানে। ততক্ষণ তোরা সামলাবি। মুশফিক মাথা চুলকায়। বলতে গেলে বন্ধুদের মধ্যে তার বুদ্ধি প্রখর। কিন্তু শক্ত তীরর পোক্ত কথা আপাতত ঘটে ঢুকছে না। নাহিদ বলল, তুই তো সেদিন কিছুই বললি না। কি করবি কিছু ভেবেছিস? হু। ওরা আগ্রহ ভরে চাইল, কি ভাবলি? তীব্র খুব গুছিয়ে বলল, নাহিদের কথা ঠিক, পুষ্পিতার কাছে আমি মাস্তান। মেয়ে যা ভীতু, আমাকে দেখলে ভেগে যায় যেখানে, পছন্দ করি জানলে, না হার্ট অ্যাটাক করে মরে। তারপর বিড়বিড় করল, ভীতু মেয়ে একটা। আরমান বলল, তাহলে এখন? তার ছোট, নিরুদ্বেগ উত্তর, ভদ্র হব। কথাটায় পুষ্পিতার নয়, মাইক্রোমিটার বেগে অ্যাটাক হলো ওদের। এক একজন মুখ থুবড়ে হোঁচট খেল যেন। গোল গোল চোখে চেয়ে বলল, ভদ্র হবি তুই? তীরর অস্বস্তি দেখা যায় না। উল্টে বন্ধুদের প্রতিক্রিয়ায় মজা পেয়েছে। হাসল ঠোঁট কামড়ে। কিন্তু খুশি হয়ে গেল নাহিদ। তীব্র ভালো হওয়া মানে ওর আনন্দের সীমা নেই। চকচকে নেত্রে চেয়ে বলল, সত্যিই ভদ্র হয়ে যাবি বিট্টু? খুব ভালো হবে তাহলে। এই মাস্তানি টাস্তানি তো এমনিতেও ভালো কথা নয় বল। তবে প্রভাব পড়ল বাকিদের ওপর। তারা তখনও হজম করতে পারেনি। কিৎক্ষণ স্তব্ধ বসে থাকল তিনজন। পরপরই মিরাজ হাহাকার করে বলল, তুই একটা মেয়ের জন্য এতদিনের মাস্তানি ছেড়ে ভদ্র হয়ে যাবি? আমাদের এতদিনের নামডাক বিট্টু মাস্তানের গ্যাং সব শেষ করে দিবি? এ কি সোনালি বিট্টু? না না, এ হতে পারে না। এ কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? বলতে বলতে দুহাতে বুক চাপড়াল মিরাজ। তীব্র সশব্দে ধমক দেয়, থামো। ও থামল, কিন্তু মুশফিকও সমান দুঃখী গলায় বলল, তুই সত্যিই সব ছেড়ে দিবি? আমাদেরও?
তীব্র জিপের হুইল ঘোরাতে ঘোরাতে ঘাড় বাঁকায়। কপাল কুঁচকে বলে, ছেড়ে দেব কখন বলেছি? মুশফিকের কথায় সতর্ক। এই যে বললি, ভদ্র হবি। ভদ্র হব বলেছি, সত্যিই হব নাকি? আরমান বুঝতে না পেরে বলল। মানে? চতুরের ন্যায় হাসল তীব্র। চোখের চাউনিতে স্বচ্ছ চালাকি লেপ্টে জানালো। মিথ্যা মিথ্যে ভদ্র। চারজন মুখ চাওয়াচাওয়ি করে। মুশফিক চোখ পিটপিট করে বলল। মিথ্যে? মিথ্যে? সেটা কিভাবে? তীরর তপ্ত, স্পষ্ট স্বর। বিট্টু মাস্তান থেকে তীব্র রেজা তালুকদার হব যেভাবে, ঠিক সেভাবেই। তারপর ওদের দিক চেয়ে বলল। তোরা জানবি আমি খারাপ, আমি জানব আমি খারাপ। গোটা ঢাকা শহর জানবে বিট্টু খারাপ। শুধুমাত্র পুষ্পিতা জানবে, তীব্র রেজা তালুকদার ইজ ওয়ান অফ দ্য বেস্ট জেন্টেলম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সবাই শূন্য দৃষ্টিতে চেয়ে রইল কিছুক্ষণ। পুরো কথাটাই মাথার ওপর দিয়ে গেল। নাহিদ কৌতূহলে গলা ভিজিয়ে শুধাল। তা কি করে সম্ভব? তীব্র চোখ ছোট করল। কেন? কাল তুই বললি না, আমি মাস্তান জানলে ও উল্টো পথে পালাবে? সেজন্যই এমন বুদ্ধি করেছি, মেয়ে পালাবে না, দিনে 3 বার সালাম ঠুকবে আমায়। আরমান বোকা বোকা কণ্ঠে বলল। সে তো তোকে সবাই এমনিতেই সালাম দেয়। মেয়েটার সালামে এমন কি এসে যাবে? তীব্র বিদ্বিষ্ট হয়ে বলল। গর্দভ। যা বুঝিস না তা নিয়ে কথা বলিস কেন? সে ঠোঁট উল্টায়। আমার কি দোষ? তুই আজকাল এত পেঁচিয়ে কথা বলছিস, কিভাবে বুঝবো? তুই তো এমন ছিলি না রে ভাই। একটু সোজা করে বল না। তীব্র কটমটে কণ্ঠে বলল। আমি যে কতগুলো আহাম্মক পুষছি তোরা তার প্রমাণ। একটু থেমে। এনিওয়ে, খুব শীঘ্রই আমি পুষ্পিতার নতুন ভার্সিটিতে জয়েন করছি, লেকচারার হয়ে। এ কথা যেন কোনো কথা ছিল না, ছিল বিকট শব্দে বাজ আছড়ে পড়ার আওয়াজ। সবেগে মাথা ভো ভো করে চক্কর কাটল ওদের। কোটর রেখে বেরিয়ে এলো চোখ। সমস্বরে চিৎকার করে বলল। কি? মিরাজ আওরাল, লেকচারার? মুশফিক বলল, ভার্সিটির? আরমান বলল, তাও বিট্টু। নাহিদ হতবাক হয়ে বলল। এ কি শুনলাম? এমন শক্ত মিথিলার বিয়ে হওয়াতেও পাইনি। মিনিট কয়েক কেউ নড়চড়ল না। তবে সবার চোখের সামনে অতীতের কিছু কথা, ছবির মতন ভেসে ভেসে উঠল। একবার পরীক্ষার হলে তীরর পাশে টপারের সিট পড়ে। সচেতন ছেলেটা, কিছুতেই নিজের খাতা দেখে ওকে লিখতে দেবে না। এই নিয়ে বেশ রং তামাশা করল হলে। ইনভিজিলেটরকে নালিশ অবধি ঠুকল। আর তারপর, যখন পরীক্ষা শেষে বের হলো, তীরর হাতের কারিশমায় নাকমুখ ফাটিয়ে ঘরে ফিরল বেচারা। পরের পরীক্ষাগুলোয় কাহিনী উল্টে গেল পুরোপুরি। প্রতিটা পরীক্ষায় তীরকে শুধু খাতা মেলে দেখানোই নয়, পারছিল না নিজে ওর খাতায় লিখে দিতে। সেই ছেলে কিভাবে? ওদের মাথা ঘোরা কমল না। মিরাজের মনে হলো তার সামনে অন্ধকার নেমেছে। কিচ্ছু দেখা যাচ্ছে না। তৎপর বোতল নিয়ে ছিপি খুলেই চোখে মুখে ঝাপটা দিল জলের। ঘন ঘন শ্বাস ফেলে আকাশের দিক মুখ করে বলল। হে পৃথিবী! আজ যদি আমি মরে যাই তাহলে মনে রেখ, বিট্টুর দেয়া চমকের জন্য মরেছি। দয়া করে এমন ভয়াবহ চমকের সম্মুখীন আর কোনো অবলাকে করো না। মুশফিক বলল। আমাদেরও মাথায় একটু পানি দেওয়া উচিত। সব কেমন ঝাপসা দেখছি, কানেও আবছা শুনছি। তীব্র রেগেমেগে বলল। এই জন্যেই তোদের কিছু বলতে চাই না। মিরাজ তত্র ওর দিক এগোল। উরু চিপতে চিপতে বলল। না না ভাই বল। বাকিটা না শুনলে আজ মরলেও শান্তি হবে না আমার। নাহিদের বিষয়টা মোটেই ভালো লাগেনি। মিথ্যে মিথ্যে ভদ্র হওয়া তো কাউকে ঠকানো। বলল। তুই হঠাৎ লেকচারার হওয়ার কথা কেন ভাবলি? চাইলে অন্য উপায়ও মেয়েটাকে পেতে পারতি। তোর যা লম্বা হাত, তুলেও আনা যেত। শুধু শুধু এত কষ্ট করবি? ধীরস্থির কথাগুলোর আড়ালে নাহিদের সুপ্ত অনুরাগ বুঝতে বাকি নেই তীরর। সে সম্পূর্ণ মনোনিবেশ ব্যস্ত রাস্তায় রেখে বলল। মেয়ে মানুষ ফুলের পাপড়ির মতো। একটু চেপে ধরলেই ঝরে যাবে, নেতিয়ে পড়বে। সেখানে জোরজবরদস্তি মানে তো আস্ত ফুলটাই নষ্ট। তাছাড়া, এমনিতে খারাপ হলেও, এই বিষয়ে যে আমার চরিত্র বাধাই করার মতো সেটা তোরা অন্তত খুব ভালো করে জানিস। তাহলে অহেতুক তুলে আনা, জোর করা এসব করে অতদিনের রেকর্ড ভাঙতে যাব কেন? যদি আপোসে মেয়ে ধরা দেয়, তার মতো আনন্দ, তুলে আনায় আছে? নাহিদ দীর্ঘশ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ল। মুশফিক বলল। কিন্তু শিক্ষক বাবার সমান, মেয়ে যদি এই নিয়ম মেনে তোকে আব্বার নজরে দেখে?
তাহলে তো আমও যাবে, ছোকলাও যাবে, থাকবে শুধু আটি। তীব্র বলল, সেই সুযোগ ওকে দিলে তো। বখাটে হওয়া যেমন অসম্মানজনক, তেমন সবেচেয়ে সম্মানজনক প্রফেশন হচ্ছে শিক্ষকতা। মাস্তান হয়ে যার ভয়ডরের লিস্টে থাকব, শিক্ষক হলে সেই শ্রদ্ধায় মাথায় তুলে রাখবে। মিরাজ চিন্তিত কণ্ঠে বলল, কিন্তু ও তোকে চিনবে না? মুশফিক উত্তর দেয়, চিনবে কিভাবে? আমরা তো ওর সামনে মুখ ঢেকেছিলাম। আর সেবারও বিট্টু মুখ ঢেকেই গেছিল। তবে গলার স্বর চিনতে পারে। তীব্র সূক্ষ্ম হেসে বলল, দেখাই যাক না কি হয়। আমি নিশ্চয়ই কোনো কাঁচা খেলোয়াড় হয়ে মাঠে নামতে যাচ্ছি না। পুষ্পিতার সামনে থাকব, কিন্তু ও বুঝবে না, ধরতে পারবে না। লেকচারার তীব্র রেজা তালুকদারি, ওকে তুলে নিয়ে যাওয়া সেই বিট্টু মাস্তানের অন্য রূপ। আরমানের গলার কাছটায় খুসখুস করছে খুব। কিছু বলতে চায়। অনেকক্ষণ পর রয় সয় বলল, কিন্তু তুই নিজে জীবনে একটা প্যারাগ্রাফ মুখস্থ করেছিস কি না সন্দেহ। ওখানে গিয়ে কি পড়াবি ভাই? বই খুলে যদি অজ্ঞান হয়ে যাস। তীব্র তপ্ত চোখে চাইল। শোষব্যস্ত ঠোঁট আঙুল চেপে ধরল ও। মুশফিক বলল, ভিন্ন কথা। গাজীপুর তুই একা গিয়ে থাকবি? আমাদের নিবি না? তীব্র মুখের ওপর বলল, না। মাথা খারাপ? মেয়ে দেখলে ছুকছুক করা বিড়ালগুলোকে সাথে নেব? ও ঠোঁট উল্টে বলল, আমরাও না হয় ভদ্র সাজতাম। তীরর করা কণ্ঠ, একদম না। এই ব্যাপারে তোদের একটাকেও বিশ্বাস করি না আমি। তাই তোরা ওখানে আমার সঙ্গে দেখা করা তো দূর, আমার বাসার আশেপাশেও যাবি না। দরকার পড়লে আমি আসব এখানে। এছাড়া যা কথা হবে ফোনে। মন থাকবে? ওর চেহারায় গম্ভীরতার চিহ্ন, চাউনিতে জলজলে উষ্ণতা। বাধ্যের ন্যায় মাথা দোলাল চারজন। নাহিদকেও মাথা কাত করতে দেখে তীব্র বলল, তোর মাথা নাড়তে হবে না, তুই আমার সাথেই যাবি। বিস্মিত নাহিদ খুশিতে খোলবলিয়ে বলল, সত্যি? মুখ কালো হয়ে গেল বাকিদের। মিরাজ মিনমিন করে বলল, গরুটাকে সাথে নিয়ে কি করবি? তীরর কাট জবাব, ঘাস খাওয়াব। তোদের কোনো সমস্যা? ওরা আবার দুপাশে মাথা নাড়ে। এদিকে স্বস্তির শ্বাস ফেলল নাহিদ। গুলশানে মিথিলাকে নিয়ে প্রতিটি মোড় ঘুরেছে সে। প্রতিটা কোনায় ওর স্মৃতি, যা বড্ড পোড়ায় এখন। বুকের বেদনা বাড়ায় সহস্রগুণ। এই যে ও সবার সামনে হেসে বেড়ায়, প্রফুল্ল স্বরে কথা বলে, নিয়মিত আড্ডায় আসে বন্ধুদের, এসবের কারণ একটু ব্যস্ত থাকার চেষ্টা। ব্যস্ত থাকলে তবেই না সব ভুলে থাকা যাবে। মিথিলার প্রসঙ্গ আসলে তার বন্ধুমহল বিরক্ত হয়, ধমকায়। কিন্তু ওর ভেতরের ভালোবাসাটুকু কেউ বোঝে না। ভালোবেসে যে হারিয়েছে সে জানে এর জ্বালা। মেয়েটা যেমনই হোক, ওর প্রতি ভালোবাসা তো মরেনি, হয়তো মরবেও না। যাক, শহর ছেড়ে গেলে অন্তত একটু ভালো থাকা যাবে। দেখা গেল ওখানেই মিলল নতুন করে বাঁচার কোনো শক্ত ভিত। রাস্তায় জ্যাম পড়েছে। তীব্র জিপ থামালো। চোখ দুটো সিগন্যালের চকচকে আলোতে রইলেও মস্তিষ্কে চলল অন্য কিছু। চিন্তায়, ভাবনায়, চাউনিতে টলমলে কোনো প্রতিচ্ছবি তার। সেখানে একটু পরপর হানা দেয় কারো ভীত সশস্ত্র মুখ। প্রথম রাতে ওকে দেখে কুকড়ে বসা পুষ্পিতা। পরের বার ত্রাসে দৌড়ে যাওয়া পুষ্পিতা। তীব্র স্বীয় মনে হাসল, বিড়বিড় করল, দেখা হচ্ছে ভীতু মেয়ে। বিট্টুর থেকে পালালেও তীরর থেকে রেহাই পাওয়ার কথা ভুলে যাও। মুশফিক ওর দিক চোখ রেখে আস্তে আস্তে মিরাজের কানের কাছে এলো। ফিসফিস করে বলল, বিট্টুর হাবভাব সুবিধার না। ওর চোখ দুটো দেখ, কিছু আছে। এ ব্যাটা ওই মেয়ের প্রেমে পড়েছে আমি শিওর। শুধু ভাব কমে যাবে বলে স্বীকার করছে না। মিরাজও পাল্টা ফিসফিস করল, আমারও তাই মনে হয়। না হলে শুধু পছন্দ বলে এত কিছু করবে কেন? জানি না, কিছু বুঝতে পারছি না। বিট্টুকে বোঝার চাইতে হিরো আলমের ইংরেজি বোঝা সহজ। মুশফিক চোখমুখ কুঁচকে মাথায় চড় মারল ওর। শালা তুই যেমন, তোর যুক্তিও তেমন। 1 মাস পর, সকাল 7টা বাজে। আজ দীর্ঘদিন পর তালুকদার নিবাসে পা রেখেছেন আবুল হাসান। কিন্তু এখানে আসতেই ইচ্ছে করে না তার। তীব্র বাসায় থাকলে তো একেবারেই না, বরং গা রিরি করে ওকে দেখলে। আছাড় মেরে মারতে ইচ্ছে হয়। চূড়ান্ত বেয়াদব একটা ছেলে। গুরুজন মানে না, যা নয় তাই শোনায়, তুই তোকারি করে অপমান করে। একবার তো গায়ে হাতি তুলে দিল। ইচ্ছে করে ওটাকে ঘণ্টাখানেক চাপকে সোজা বানিয়ে ফেলতে। কিন্তু অপারগ আবুল।
তীরর গায়ে অসুরের মতন শক্তিটা সেদিনকার থাপ্পড়ে হাড়ে হাড়ে টের পেয়েছেন তিনি। সাথে মন্ত্রীর ছেলে। কিছু করার উপায় কই? আবার চাকরি বাঁচাতে এসব রাগ্ধাকের নিকটও সমান পরাজিত আবুল। শত আপত্তিতেও জামশেদের তলবে হাজিরা দিতেই হবে। মোটা মাইনে বলে কথা। এই যে আজকেও হলো। তবে বাড়ির চৌকাঠ পেরোতে গিয়ে দাঁত কিরমিরিয়ে আবেদন করলেন, অসভ্য ছেলেটা যেন বাড়িতে না থাকে। আধ ঘন্টার মতো হলো আবুল বসার ঘরে আছেন। এর মধ্যে তীরকে দেখা যায়নি। এবার নিশ্চিন্ত হলেন ভদ্রলোক। যাক, তার অনুরোধ ফলেছে। কিছু সময় পর কাজের মেয়েটি চা নিয়ে আসে, টেবিলে রেখে ফিরে যায়। জামশেদ কাজে ব্যস্ত ছিলেন। চা দেখে ওনাকে বললেন, বসো আবুল। না না স্যার, সমস্যা নেই। আহা, খাবার দাঁড়িয়ে খেতে নেই। তাছাড়া আমি তো তোমায় বসতে বললাম। বসো। আবুল দোনামোনা করে বসলেন। চোখের ইশারায় চা নিতে ইশারা করলেন জামশেদ। কিন্তু মোড়ামুড়ি করছেন তিনি। এই চা তার গলা দিয়ে নামবে না। গতবার তীব্র যা খোঁচা দিয়েছে, এরপর তো পা জড়িয়ে ধরলেও চা মুখে দেয়া উচিত না। কিন্তু মন্ত্রীর কথার ওপর না বলবেন কি করে? তাহলে তো এতদিন যা ভালো বিনয়ী সেজেছিলেন, সব এক ঝটকায় শেষ। পরপর ভাবলেন, বদমাস ছেলে তো বাড়িতে নেই, খাওয়াই যায়। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে হাতে কাপ তুললেন আবুল। যেই মাত্র ঠোঁটের কাছে ধরলেন, তক্ষুনি সিঁড়িপথে গটগটে পায়ের শব্দ এলো। সঙ্গে সঙ্গে ভালো মেজাজটা দুর্দান্ত পর্যায়ে খিচড়ে গেল তার। দাঁত পিষে তিরিক্ষ মনে চোখ তুলে চাইলেন। মুহূর্তে স্তব্ধ লোচন আটকে গেল সেথায়। চোখের পাতার সাথে আঙুলগুলোও কেঁপে উঠল গতিতে। প্রকোপে কাপের গরম চা নাড়া লেগে ছলকে পড়ল গায়ে। বিষয়টায় জামশেদ কিছু বলতে গিয়েও ওনার দৃষ্টি দেখে থামলেন। কৌতূহলে নিজেও ফিরলেন সে পথে। অচিরে চমকে থমকে একাকার হয়ে গেলেন তিনিও। তীব্র নামছে। বিট্টু মাস্তান হয়ে নয়, সম্পূর্ণ ভিন্ন, সাবলীল দৃষ্টিকেও আটকে দেয়া রূপে। সব সময়কার অবিন্যস্ত চুল জেল দিয়ে ব্যাকব্রাশ করা আজ। পরনের 3টি বোতাম খোলা শার্ট, গলা অবধি কলার ভাঁজ করে লাগানো। পরেছেও ফরমাল প্যান্টের সঙ্গে ইন করে। চোখে চিকন ফ্রেমের ঝকঝকে চশমা। বা হাতের রূপার চেইন গায়েব। সেথায় চকচক করছে মেটালের ঘড়ি। পায়ে কালো বুট। অগোছাল খোঁচা দাড়িগুলো পুরোপুরি নিশ্চিহ্ন। ক্লিন শেভে মুখখানা লাগছে আরো ফর্সা, সাদাটে। বেশভূষায় সব মিলিয়ে ভদ্রসভ্যতার আদর্শ এক প্যাকেজ। জামশেদ রীতিমতো বসা থেকে দাঁড়িয়ে গেলেন। বিহ্বলতায় মাথার সবখানে দপদপ করে উঠল। এদিকে মূর্তির মতো বসে থাকা আবুল ঠোঁট নেড়ে শুধলেন, স্যার, আপনার কি কোনো জমজ ছেলে আছে? যাকে দেখতে হুবহু ছোট স্যারের মতন। ঘোর কাটল জামশেদের। প্রশ্নের উত্তরে কেবল ছোট্ট শ্বাস ফেললেন। ওই দিন আরেকটু হলেই তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেত। কি ভয়ানক চমক দিয়েছিল ছেলেটা। কিন্তু আজকের চমক যে ওসবও ছাড়িয়ে গেছে। জামশেদ আশ্চর্য হলেও ভেতর ভেতর মুগ্ধতায় দুচোখ ছাপিয়েছে তার। এমন গোছালো ভাবেই তো তীরটাকে দেখার ইচ্ছে। এই তো এখন একদম কাটায় কাটায় মন্ত্রীর ছেলেই লাগছে। স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদারের আদর্শ পুত্র যেন। সর্বদা এমন ভালো হয়ে চললে তো আকাশের চাঁদ এনে দিতেও দ্বিধা নেই তার। ভদ্রলোকের ঠোঁটের কোনায় অল্প একটু হাসি ভেড়ে। কেউ বোঝার আগেই ধোয়ার মতন মিলিয়ে যায় আবার। তীব্র নেমে এসে দাঁড়ালো। আবুলের দিক চাইতেন শোষব্যস্ত উঠে দাঁড়িয়ে গেল সে। জামশেদ গলা খাকারি দিলেন। চেনাজানা সেই ভারিক্কি গলায় বললেন, তাহলে আজকে থেকেই জয়েন করছো? হ্যাঁ। তিনি ওপর নিচ মস্তক দুলিয়ে বললেন, ভালো। তা থাকবে কোথায় ওখানে? থাকবো কোথাও একটা। ওসব নিয়ে ভাবার কিছু নেই। আপনাকে যা যা করতে বলেছিলাম করেছেন তো? হ্যাঁ। না করে উপায় আছে? যাক গে, ওখানকার যিনি হেড অর্থনীতি ডিপার্টমেন্টের ফোরকান, আমার পরিচিত। ওনাকে বলেছি তুমি আমার ছেলে। এরপরে সব রকম বাড়তি সুবিধা পাবে সেখানে। আশা করি আর কোনো অসুবিধে হবে না। তীব্র দায়সারা হাস্যহীন বলল, থ্যাংক ইউ। আবুল দুই বাপছেলের মুখ দেখাদেখি করছেন। সমস্ত কথা তালু ভেদ করে চলে যাচ্ছে ওনার। এই ছেলে ভাষাহীন গর্হিত আর ইতর। যাকে তার মাতৃভাষায় এক কথায় বলে শয়তানের খাড়া ঝিলকি। সে হঠাৎ এমন ভেলকি দেখাচ্ছে কেন? অমন গুন্ডা গুন্ডা চেহারার ঘোল এরকম আচমকা পাল্টে গেল কিভাবে? তীরর আওয়াজ পেয়ে রান্নাঘর থেকে এক পল উকি দিলেন লুৎফা।
অমনি চিৎকার করে বললেন, একই, এ আমি কি দেখছি? এটা কি আমার ছেলে বিট্টু? বলতে বলতে দ্রুত পায়ে বেরিয়েও এলেন তিনি। জামশেদ বললেন, আস্তে বাবা আস্তে। বাড়িতে ডাকাত পড়লেও মানুষ এমন ভাবে চেঁচায় না। লুৎফার ওসবে কান নেই। খুব নিকট থেকে ছেলের পা থেকে মাথা অবধি দেখলেন তিনি। গদগদ গলায় বললেন, মাশাল্লাহ, তোকে একদম রাজপুত্রের মতন লাগছে বাবা। তীব্র কপালের পাশ চুলকে বলল, রাজপুত্ররা শার্ট প্যান্ট পরত না মা। ভুল উদাহরণ দিচ্ছ তুমি। লুৎফা হাসলেন। ছেলের দুবাহু ধরে বারবার ওকে দেখছেন তিনি। ইস, কি সুন্দর তার সন্তান। পুরো চোখ জড়িয়ে দেওয়ার মতন দেখতে। হ্যাঁ রে, সব সময় এভাবে থাকতে পারিস না? কি চমৎকার লাগছে তোকে জানিস? তা না কি অগোছালো বখাটের মতো থাকিস? তীব্র নিঃসংকোচে বলল, আমি তো বখাটেই। আবুল ধাতস্থ হয়েছেন সময় নিয়ে, চমকটমকের ধারও সামলে নিয়েছেন। কথার মধ্যে আগ বাড়িয়ে বললেন, হ্যাঁ ম্যাডাম ঠিক কথা বলেছেন, ছোট স্যারকে মাশাআল্লাহি লাগছে। সারাদিন যে মাস্তানি করে বেড়ায়, এই চেহারা দেখলে কেউ বুঝবেই না। ইয়ে, স্যারের হঠাৎ এই বেশের কি কারণ? স্যার কি কোথাও যাচ্ছেন? সুচালো চোখে চাইলে তীব্র পূর্বের ন্যায় কর্কশ কণ্ঠে বলল, সেটা তোকে বলতে হবে? ভদ্রলোক তবদা খেয়ে গেলেন। তীরর এই মার্জিত বসনভূষণ দেখে বোকা মনে ভেবেই নিয়েছিলেন, ব্যবহারটাও এখন নরম সরম হবে। কিন্তু এ তো যেই লাউ সেই কদু। আবুল মনে মনে আরেকবার গালাগালি করে উড়িয়ে দিলেন ওকে। তক্ষুনি তীব্র ভ্রু উঁচিয়ে বলল, কি ভেবেছিস? ফরমাল জামাকাপড় পরেছি বলে ফরমাল হয়ে গেছি? আমি শুধু কাপড় পাল্টেছি, ক্যারেক্টার পাল্টাইনি। হাতটা আগের মতোই টনটনে। 19-20 দেখলেই যে কারো গালে পড়তে 1 সেকেন্ড লাগবে না। আবুলের মুখটা তত্র অপমানে থমথমে হয়ে এলো। জামশেদ সূচক শব্দ করলেন, না, এই ছেলে বদলাবে না। প্রসঙ্গ পাল্টানোর প্রয়োজন বোধ করলেন লুৎফা। না হলে বাবা ছেলের তর্কের কোনো ভরসা নেই। আবার শুরু না হলে হয়। তীরর মনোযোগ ঘোরাতে বললেন, গাজীপুর কেন যাচ্ছিস বললি না যে বাবা? ওর জবাব, সময় হলে বলবো। আসি এখন। সাবধানে যাস। পৌঁছে একটু জানাস আমায়। তীব্র এই কথার নিশ্চয়তা দিল না। উত্তরবিহীন বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। এদিকে ঘটনার আদ্যপ্রান্ত না বুঝলেও যতটুকু বুঝেছেন তাতেই প্রসন্ন আবুল। তীব্র কোথাও যাচ্ছে, ওখানেই থাকবে। মানে আপাতত রাস্তা মোটামুটি পরিষ্কার। এই সুযোগে মন্ত্রীর ব্রেনটা আরো ভালো করে ওয়াশ করা যাবে। সাথে নিজের আখেরটাও গোছানো যায় যদি। কিন্তু প্রশ্নটা রয়েই গেল, মাস্তানটা যাচ্ছে কই? ইদানিংকাল একটু বেশি শুষ্ক মরুভূমির ন্যায় জীবনের স্বাদ পাচ্ছে পুষ্পিতা। অভাগীর মতন যেদিকে চায়, টলটলে সাগরও শুকিয়ে আসে। যাই করতে যাচ্ছে, যাই ভাবছে কোনো কিছুতেই কোনো সুস্থ সুরাহা হয় না। এই যে প্রথমে ভেবেছিল ন্যাশনাল সরকারিতে ভর্তি হওয়ার কথা, অথচ হলো না। সীমিত সিট সংখ্যা হলেও চান্স হয়নি। বাধ্য হয়ে আগের চেয়েও তুলনামূলক সস্তা দেখে একটা কলেজে ভর্তি হতে হয়েছে। এখানে ইন্টারমিডিয়েটের পরপরেই অনার্সে ভর্তির সুযোগ, অর্থাৎ কলেজ ভার্সিটি একই সঙ্গে। তাই হল্লাহল্লিও প্রচণ্ড। আজকেও ক্লাসরুমে উচ্চ শোরগোল। ছেলেমেয়ে সকলের হইচই, আড্ডায় মুখরিত সব। এদিকে মাথা ধরে যাচ্ছে পুষ্পিতার। খারাপ মন আরো তেতিয়ে আসছে। বই থেকে একবার মুখ তুলে চাইল ও। নিরন্তর হাসাহাসি চলছে অনেকের। এক একটি বন্ধমহলের সে কি গল্প। পুষ্পিতার মুখে আধার নামল নুহাকে মনে করে। আজ প্রায় 20 দিন হচ্ছে, দুজনের শিক্ষা প্রতিষ্ঠান আলাদা। নুহা ভার্সিটিতে আর সে এই নর্মাল কলেজে। ক্লাসে, বেঞ্চে প্রতিটা জায়গায় ওকে মনে পড়ে। কত কষ্ট করে, ধরে বেঁধে যে মনটাকে এখানে টিকিয়ে রাখছে ও। এই 20 দিনে একটা মাত্র ভালো ঘটনা ঘটেছে ওর জীবনে। আয়েশা খাতুন কথামতো একটা টিউশনি খুঁজে দিয়েছেন। মেয়েটা 4র্থ শ্রেণীতে পড়ে। মাসে কেবল 2500 টাকা বেতন। এই দিয়ে যাতায়াত, আর বাদ বাকি হাতখরচাটুকু আরামসে চলে যাবে। কিন্তু পুষ্পিতা মরিয়া অন্য চিন্তায়। প্রতি 6 মাসের মাথায় যে কতগুলো টাকা জমা করতে হবে, সেসব কোথায় পাবে ও? আরও তো কিছু টিউশনি দরকার এখন। দীর্ঘশ্বাস ফেলল পুষ্পিতা। একবার শূন্য গলায় হাত বোলাল। জন্ম থেকে গলায় যে চেইনটা মায়ের বলে জেনে এসেছে, আজ পরিস্থিতির কারণে সেটাও বেচে দিতে হলো। যদিও সেই মহিলাকে অনেকভাবে অনুরোধ করেছে ও।
কিছুতেই যেন চেইনটাকে অন্য কোথাও বেচে না দেন। যখন হাতে টাকা আসবে ঠিক ছাড়িয়ে আনবে গিয়ে। কিন্তু কবে আসবে ওই দিন? আর উনি বা ওর অনুনয় রাখবেন তো? তার অগাধ চিন্তার মধ্যেই হুটোপুটি করে এসে দাঁড়ালো একজন। হড়বড় করে বলল, এই পুষ্পিতা, জানো কি হয়েছে? পুষ্পিতার ধ্যান ভাঙল। চাইল চোখ তুলে। তনুজা শ্বাস ফেলছে ঘন ঘন। মেয়েটা দেখতে কিউট, সাইজেও ছোটখাটো, একেবারে কোমর অবধি লম্বা চুলগুলো সব সময় পাঞ্চলিপে কয়েদ করে রাখে। এখানে আসার পর এই একটা মেয়ের সঙ্গে আলাপ হয়েছে ওর। তাও তনুজা মিশুকে চঞ্চল বলে। কিছুটা নুহার মতন স্বভাব। পুষ্পিতা মেলে রাখা বই বন্ধ করল। জানতে চাইল, কি হয়েছে? তনুজার চোখ আগের চেয়েও প্রকট হলো এবার। অবাক হয়ে বলল, এ মা, তুমি কিছু টের পাওনি? না তো। কিছু হয়েছে? কি বলছো? এতক্ষণ ক্লাসের সবাই সব দেখে ফেলল আর তুমি কি না? আল্লাহ, তুমি তো আমার চিন্তার চাইতেও নিরামিষ। পুষ্পিতা ঠোঁট উল্টায়, অসহায় চোখে চায়। সে যে ধ্যান জ্ঞান বিসর্জন দিয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবছিল, কোনো কিছুর খেয়াল থাকবে কিভাবে। তনুজার মুখটা স্ফীত হয়ে এলো। চোখের চাউনিতে উদ্বেলিত ঝলক এনে বলল, আমাদের কলেজে না নতুন লেকচারার এসছেন। সম্ভবত অনার্সের ক্লাসই নেবেন। কি দারুণ দেখতে জানো। আমরা সবাই উকি মেরে মেরে দেখে এসেছি। আমি তো ওনাকে দেখার পর থেকে একটা জিনিসই মনপ্রাণ দিয়ে চাইছি, উনি যেন আমাদের ডিপার্টমেন্টের লেকচারারই হন। অবশ্য হওয়ার চান্স 200%। আমাদের স্যারের অফিসেই বসে আছেন যখন, মনে তো হচ্ছে আমার চাওয়া ফলবেই। তনুজা যত উত্তেজিত হয়ে খবরটা জানালো, পুষ্পিতা ততটাই বিরস গলায় বলল, ওহ। নিমিষে সব স্ফূর্তি মাটি হলো মেয়েটার। ভ্যাবাচেকা খেয়ে ভ্রু কুঁচকে বলল, ওহ। আর কিছু বলবে না? আর কি বলবো? স্যারকে দেখবে না? পুষ্পিতার নিষ্প্রভ মৃদু স্বর, ক্লাস নিলে তো দেখতেই পারবো। তনুজা বিরক্ত গলায় বলল, উফ, তুমি এমন কেন? সারাক্ষণ ক্লাসে বইতে মুখ গুজে থাকো। এর বাইরে একটা রঙিন দুনিয়া আছে পুষ্পিতা, সেটাও তো দেখতে হবে নাকি? পুষ্পিতা আলগোছে হাসল, কণ্ঠ উদাস। সবার দুনিয়া তোমার মতো রঙিন হয় না তনুজা। কারো দুনিয়ার পুরোটা শুধু সাদাকালো থাকে। এত শক্ত শক্ত কথা বলে লাভ নেই। আমি বুঝবি না। এর থেকে এসো, আমার সাথে এসো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখন গিয়ে কি করব? আহা, এত কথা না বলে এসো তো। তনুজা হাত টেনে টুনে নিয়ে চলল ওর। পুষ্পিতা অনিচ্ছায় পা বাড়াল। কারো মুখের ওপর না বলা কোমল মনের সাধ্যে নেই। সাদা দেয়ালে লাগানো নেমপ্লেটে বড় করে লেখা, ফোরকান আহমেদ, অর্থনীতি ডিপার্টমেন্টের হেড তিনি। শোধিত কক্ষের ভেতরে আরো কয়েকজন পুরুষ বসে। কলেজ প্রিন্সিপালও রয়েছেন। তনুজা পুষ্পিতাকে নিয়ে দেয়ালের এক কোণা ঘেঁষে দাঁড়ালো। মাথাটা হালকা খরগোশের মতন নামিয়ে উকি দিল ভেতরে। কলেজের মেয়েগুলো বেশি ঘুরঘুর করছে এখানে। যাতায়াতের ছুতোয় বারবার আসা যাওয়া ওদের। পুষ্পিতার চোখে মুখে অনীহা। তার মাথায় শুধু টাকার চিন্তা ঘুরছে। সেখানে দেখতে সুন্দর স্যার দিয়ে ওর কি লাভ? তনুজা ফিসফিস করে বলল, ওই দেখো পুষ্পিতা। প্রিন্সিপাল স্যারের বাম দিকে যে ইয়াং লোকটা বসে উনিই নতুন টিচার। পুষ্পিতা অমন অনীহ চোখেই তাকালো। বয়স্ক, মাঝবয়সী, মোটাসোটা, কাঁচাপাকা দাড়ির লোকগুলো পেরিয়ে নজর পৌঁছালো দর্শনে সুতনু তীরর ওপর। ফোরকানের সঙ্গে কথায় মগ্ন সে। সভ্য তার বসার ধরন, শিষ্ট তার বাচনভঙ্গি। তনুজা ওর দিক একধ্যানে চেয়ে রইল। প্রশংসার ঝুড়ি খুলে বলল, আমি ইন্টারে এখানেই পড়েছি। এরকম হ্যান্ডসাম টিচার এই কলেজে জীবনে দেখিনি। সব এক একটা দাদার বয়সী। আর ওনাকে দেখো পুষ্পিতা, কি দেখতে। মাথার ছোট ছোট সোনালি চুলগুলো যেন মস্ত বড় ফ্রেম। একটা দারুণ বর্ডারের রং যেমন একটা ডিজাইনকে মোহময় করতে পারে, ঠিক তেমন। চশমার ফ্রেমটা চেহারার সাথে একেবারেই মানানসই। হাসিটা দেখো হাসিটা, এই হাসি দেখলে তো আমার পরীক্ষায় পাশ করাই দুঃসহ হয়ে যাবে। আমি মনে হয় গেছি বুঝলে। পুরোদমে ক্রাশ খেয়ে ফেললাম। পুষ্পিতা সবটা মনোযোগ দিয়ে শুনে জিভ কাটল। মিনমিনে গলায় বিজ্ঞদের মতন বলল, এভাবে বলতে হয় না তনুজা। উনি আমাদের শিক্ষক। আর শিক্ষক মা বাবার সমান। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 14। গফুর। গফুর। মোটা গলার ডাক শুনে হন্তদন্ত কদমে ছুটে এলেন ভদ্রলোক।
বড় বিনয়ে বললেন, জি স্যার। অফিসে তখন ফোরকান, প্রিন্সিপাল মকবুল সাহেব আর তীব্র বসে। বাকিরা নেই অনেকক্ষণ। তিরুর সঙ্গে আলাপ শেষেই বেরিয়েছে তারা। মকবুল বললেন, রুমের সামনে এত হল্লাহল্লি কেন? কলেজের মেয়েরা এলোমেলো ভাবে হাঁটাহাঁটি করছে, ক্লাস হচ্ছে না? যাও সবাইকে বলো, এখানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, যেন এভাবে রুমের সামনে দিয়ে পায়চারি না করে। গফুর মাথা কাত করলেন, জি স্যার। তারপর বেরিয়ে গেলেন দ্রুত। অফিস কক্ষের সামনে ছুকছুক করা যতগুলো মেয়ে ছিল, কষে ধমক দিলেন ওদের। সেই ধমকে রুহু উড়ে গেল পুষ্পিতার। কলেজ পড়ুয়া ছোট ছোট মেয়েরা ছুটে ঢুকে গেল ক্লাসে। কিন্তু প্রভাব পড়ল না তনুজাতে। সে শক্ত হয়ে দাঁড়িয়ে, দৃষ্টিযুগল তীরর দিকে আবদ্ধ। পুষ্পিতা খপ করে ওর হাত চেপে হাঁটা ধরল। অনেক দেখেছ, এবার চলো ভাই। এত ধমক খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। তনুজা মানা করেনি। পা বাড়ালেও কটমট করল মকবুলের ওপর। বলল, এই বুইড়া ব্যাটার কথা শুনলে? গুরুত্বপূর্ণ আলোচনা চলছে বলে কেউ এখান থেকে হেঁটেও যেতে পারবে না। পুষ্পিতা সেই একই কথা আওড়াল। এভাবে বলতে নেই। উনি আমাদের স্যার। আরে রাখো তোমার স্যার। তুমি এনাকে চেনো না। এই ব্যাটা আমাদের কলেজ লাইফটা পুরো তেজপাতা বানিয়ে ছেড়েছে। ফোন অবধি আনলে নিয়ে যেত জানো। কত হাতে পায়ে ধরতাম, তারপর মন চাইলে দিত, আর মন না চাইলে গার্ডিয়ান ডেকে পাঠাতো। এই তো কলেজের ছিরি, তাতে আবার এত রেস্ট্রিকশন কিসের? আর এখন কি করলো দেখলে? আমি নতুন নতুন ক্রাশ খেলাম, তাকে একটু ভালো করে দেখছি, ওর তাতেও সমস্যা? ইচ্ছে করছে বুইড়ার সাদা দাড়িগুলো ধরে ঝুলে পড়ি। পুষ্পিতার এসব শুনে নিজের কান দুহাতে চেপে ধরতে মন চাইল। তনুজা কাঠখোট্টা। তাই বলে এত? শিক্ষক টিক্ষক ও মানবে না? স্যারের দাড়ি ধরে ঝুলে পড়তে চায়? ছি, ছি। তনুজা হঠাৎ থেমে দাঁড়ায়। আচ্ছা, তুমি যেন তখন কি বললে পুষ্পিতা? পুষ্পিতাও দাঁড়ালো ওর দেখা দেখি। কখন? ওই যে শিক্ষক বাবা মায়ের সমান, বললে না? সেই নিষ্প্রভ আওড়াল। বলে তো ছিলাম। কিন্তু তুমি শুনবে বলে মনে হচ্ছে না। তনুজা হাসল। দু গাল ফেপে উঠল তাতে। আনন্দ চিত্তে বলল, একদম ঠিক ভেবেছ। শুনবো তো নাই। তুমি আমার বাবার বয়স জানো? আমি তার সব থেকে ছোট মেয়ে। ওনার বয়স এখন 60-এর কোঠায়। আর স্যারের বয়স কত হবে? বড় জোর 2829। আচ্ছা ধরলাম 30। আমার বাপের হাঁটুর বয়সী স্যার। তাহলে কোন দুঃখে তাকে বাপের সমান মানব শুনি? পুষ্পিতা রাগ করল না এবার। চুপচাপ শুনে গেল। কিছু বললে ওই মেয়ে শুনবে না, এতক্ষণে ঢের বুঝেছে। তনুজা হৈ হৈ করে বলল, সব থেকে বড় কথা এখন যুগ পাল্টেছে পুষ্পিতা। এই যুগে স্যারকে কেউ বাবা মায়ের চোখে দেখে না। এখন ভাইয়া থেকে ছাইয়া হয়, আর স্যার থেকে ওগো, হ্যাঁ গো। কি গো? পুষ্পিতা তাজ্জব হয়ে বলল, কি হো? তোমার মাথা আছে না গেছে? কি বলছো নিজে জানো? তনুজা বলল, জানবো না কেন? অবশ্যই জানি। আমার এক কাজিনের তো ওর টিউটরের সাথে বিয়ে হয়েছিল। ওদের একটা বাচ্চাও আছে। পুষ্পিতা নিঃসহায়ের মতন শুনে যাচ্ছে। হুহা নেই। তার চোখমুখের নিষ্পৃহতা দেখে তনুজা বিদ্বিষ্ট হয়ে বলল, উফ আল্লাহ, তুমি এত ব্যাকডেটেড কেন? থাক, ব্যাপার না। আমার সাথে মিশছো না? আমি আস্তে আস্তে তোমাকে সব শিখিয়ে দেব। ফোরকান আহমেদের ঠিক পেছনে বরাবর একটা কাঠের তৈরি বইয়ের শেলফ আছে। পুরনো, তবে ছোট ছোট কাজ বসানো প্রতিটি তাকে। তিরুর কান ভদ্রলোকের কথাতে রইলেও চোখের দৃষ্টি সেদিকে। ওষ্ঠপুট সাবলীল, অথচ চাউনিতে ওর চকচকে হাসি। সেই কাচের মধ্যে স্পষ্ট ফুটে আছে পুষ্পিতার বিম্ব। ওই তো করিডোরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তনুজার বকবক শুনছে সে। কি নিষ্পাপ তাকানোর ধরন, যেন কিচ্ছুটি বোঝে না। কিন্তু এই মেয়ে আসলে কি, সেটা তার মতো ভালো কে জানে। মাত্র দুবার দেখাতেই মাস্তান বিট্টুকে ভদ্রতার মুখোশ পরিয়ে বসিয়ে রেখেছে এখানে। তীব্র নিম্নাষ্ঠ দাঁতে কামড়াল। তর্জনী দিয়ে চশমা ঠেলল ঈষৎ। ঠোঁটে সূক্ষ্ম হাসির ছোঁয়া বহাল রেখে ভাবল, খুব কাছাকাছি এসেছি ভীতু মেয়ে। আমাকে এখানে টেনে আনার খেসারত এবার প্রতি প্রহর দেবে তুমি। তন্মধ্যে মকবুল সাহেব বিদায় নিলেন। কিছু কাজ আছে ওনার। পরপরই ডাকলেন ফোরকান। মিস্টার তালুকদার। তীব্র চোখ ফেরাল। মৃদু জবাব, জি। উনি প্রস্তাব ছুড়লেন, চলুন, আপনাকে ডিপার্টমেন্টের স্টুডেন্টদের সঙ্গে আলাপ করিয়ে দেই।
মুচকি হাসল সে। দাঁড়িয়ে বলল, নিশ্চয়ই। তারপর পথ দেখিয়ে বলল, আপনি গুরুজন, আপনি আগে যান। ফোরকান বিস্মিত, বিমোহিত সাথে। তিরুর পরিচয় তিনি জানেন। তাই তো এমন তোষামোদ। না হলে কত টিচার এলোগেল, এতটা সময় কখনোই নিজের কক্ষে বসিয়ে খাতির করেননি উনি। করার দরকারই বাকি। কিন্তু এ ছেলে কত বড় লোক। তার ওপর সাক্ষাৎ মন্ত্রীপুত্র। অথচ বিন্দুমাত্র অহংকার নেই। আহা কি শিক্ষা, কি ভদ্রতা! তিনি আপ্লুত হেসে বললেন, আগে পরে নয়, চলুন একসাথে যাই। তীব্র ঘাড় নাড়ে, পাশে পা মিলিয়ে বলে, একটা কথা বলার ছিল আপনাকে। জি জি নিশ্চয়ই, বলুন। আপনাকে আমার বাবা কিছু বলেছেন? জামশেদ স্যার? কি ব্যাপারে বলুন তো। ফোরকান থামলেন। মিনিট কয়েক মনে করার চেষ্টা করেই উদ্বেগ নিয়ে বললেন, ও হ্যাঁ, ওই ব্যাপারটা তো। আপনার আসল পরিচয় যাতে আমি কাউকে না বলি। আপনি যে জামশেদ স্যারের ছেলে সেটা। জি। কারণটাও তো বলেছে আপনাকে। হ্যাঁ, শুনলাম। আর সত্যি বলতে কথাটা শোনার পর থেকেই আপনার ওপর আমার অন্যরকম ইমপ্রেশন কাজ করছে মিস্টার তালুকদার। এমন অমায়িক চিন্তাধারা কিন্তু সকলের হয় না। যারা বাবার বিশাল নাম ডাক, পরিচয় লুকিয়ে, আত্মসম্মানের সাথে নিজে কিছু করতে চায়। আমি আপনাকে মন থেকে এপ্রিসিয়েট করছি। আর আপনি রিল্যাক্সে থাকুন, আমি কাউকেই জানাবো না। শিষ্টাচারে ভরপুর হাসি হাসল তীব্র। সংক্ষেপে জানালো, থ্যাংক ইউ। উচ্চর্বের ক্লাসরুম স্তব্ধ হয়ে গেল ফোরকান আহমেদ প্রবেশ করার সাথে সাথে। পেছনে তীব্র ঢুকল ওনার। শিক্ষার্থীরা বসা থেকে তটস্থ বেগে দাঁড়িয়ে যায়। সমস্বরে আওড়ায়, আসসালামু আলাইকুম স্যার। ভদ্রলোক উত্তর দিলেন সালামের। হাত ইশারায় বসতে বোঝালেন সবাইকে। তনুজা, তিরকে দেখতেই চোখ কপালে তুলে বলল, এর মানে উনি আমাদের ডিপার্টমেন্টেরই স্যার? ইয়া আল্লাহ, খুশিতে মরেই যাব আমি। পুষ্পিতা শুনল, নীরবে মাথা নাড়ল দুপাশে। এই জীবনে স্যার দেখলে, কোনো ছাত্রীকে সে এমন করতে দেখেনি। এই মেয়ে পাগল, নির্ঘাত পাগল। স্যারের মতো সম্মানীয় ব্যক্তিকে জড়িয়ে কিসব বলে, তওবা তওবা। উপস্থিত সবার চোখমুখ ব্যগ্র, আগ্রহী। ফোরকান আহমেদ তিরকে দেখিয়ে ঘোষণার মতন বললেন, মিট উইথ ইউর নিউ লেকচারার, মিস্টার তীব্র রেজা তালুকদার, গ্রাজুয়েটেড ইন ইকোনমিক্স। সবগুলো নজর এক যোগে তিরর দিক বর্তালে অপ্রস্তুত হয় সে কিন্তু ধরা দেয় না। তামাটে ঠোঁট দুদিকে স্বল্প ছড়িয়ে মৃদু হাসল। ছোট করে বলল, হ্যালো। ফোরকান ওকে বললেন, মিস্টার তালুকদার, আপনি চাইলে কিন্তু আজকে থেকেই ক্লাস নিতে পারেন। এতে খুব দ্রুত ফ্রিও হয়ে গেলেন আপনার স্টুডেন্টদের সঙ্গে। তিরুর মুখের ওইটুকু হাসিটা সহসা দপদপ করে নিভে যায়। ছোট্টখাটো বাজ আছড়ে পড়ে তালুতে। ভেতর ভেতর ফোরকানের ওপর ফুঁসে উঠল সে। ঠোঁটগোয়ারের মধ্যে লুকোনো দাঁতগুলোকে গায়ে গায়ে পিষে ধরল সজোরে। ইচ্ছে করছে এক থাপ্পড়ে ব্যাটাকে পুরো দুনিয়া ঘুরিয়ে আনতে। সে কেবল পরিচিত হতে এসেছে আজ। ক্লাস নেওয়ার একটা প্রস্তুতি আছে না? নিয়েছে সেটা? নেয়নি। কিভাবে নেবে? এই আদর্শ শিক্ষকের বেশ ভাবতে ভাবতেই তো দিন কাটিয়ে ফেলেছে। বলা নেই, কওয়া নেই, ক্লাস নিতে বলে দিলেই হলো। আরে ব্যাটার সময় তো দিবি নাকি? জীবনে নিজের জন্য বই ছোঁয়নি, সেখানে হঠাৎ করে এদের কি পড়াবে? কিন্তু বুদ্ধিতে প্রখর, আর আত্মস্থে তৎপর তিরর সময় লাগেনি নিজেকে সামলাতে। এখন মুখের ওপরে প্রস্তাব নাকচ করলেই বিপদ। নিষ্ঠাবান শিক্ষক হওয়া থেকে এক ধাপ পিছিয়ে যাওয়ার জোরাল আশঙ্কা। ফোরকান ওকে চুপ দেখে বললেন, এনি প্রবলেম মিস্টার তালুকদার? আপনি আজকে ক্লাস নিতে না চাইলেও কোনো সমস্যা নেই। তীব্র মুখের কাছে হাত নিয়ে কাশল দুবার। ঠোঁটের ডগায় চমৎকার হাসির সাইনবোর্ড ঝুলিয়ে বলল, নো স্যার, আই টেক ক্লাস ফ্রম নাও। খুশি হয়ে গেলেন ফোরকান। দ্বিতীয়বার তুষ্টতায় উপচে এলো দৃষ্টি। এই কলেজে এখন অবধি যতগুলো শিক্ষক তিনি দেখেছেন, এক একটা চূড়ান্ত পর্যায়ের ফাঁকিবাজ। ক্লাসের কথা উঠলেই ওদের পেট কামড়ায়, শরীর খারাপ করে। কেউ তো সময়ের আগেই বেরিয়ে আসে। ওই জন্যেই প্রতিষ্ঠানটার কিছু হচ্ছে না। নিতান্তই যাচ্ছে তাই অবস্থা। তার মধ্যে তিরর এই আগ্রহে ভীষণ রকম প্রসন্ন হলেন তিনি। ওর কাজ ছুঁয়ে বললেন, অল দ্য বেস্ট। আমি এখন আসি। আপনি তাহলে আপনার স্টুডেন্টদের সঙ্গে একটা ভালো সময় কাটিয়ে ফেলুন। তীব্র হাসল।
জোর করে ভেতর থেকে হিচড়ে আনা হাসি, একপাশে অল্প মাথা নাড়তেই কক্ষ ছাড়লেন ফোরকান। তীব্র জ্বলন্ত চোখে প্রস্থান দেখল তার। মন চাইল ছুটে গিয়ে এই দোতলা থেকে ওটাকে এক ধাক্কা মেরে নিচে ফেলতে। লেকচারার তীব্র রেজা না হয়ে মাস্তান বিট্টু হলে ফেলেও দিত। দ্বিতীয়বার ভাবত কি না সন্দেহ। ও খুব কষ্টে বখাটেপনার পুরনো রাগঢাক মাটি চাপা দেয়। তেতো মেজাজে সামনে ফিরতেই ভড়কে উঠল কেমন। ছেলেমেয়ে সবাই হা করে চেয়ে আছে। তীব্র অপ্রস্তুতিতে গলা খাকারি দিল। আশ্চর্য তো, এগুলো এভাবে তাকিয়ে আছে কেন? ওর কি রূপ বেয়ে পড়ছে? সে আরেকবার গলা ঝাড়ে। কোত্থেকে শুরু করবে, কি বলবে, কিছুই বুঝতে পারছে না। জীবনে কাউকে পড়িয়েছে নাকি? না মনোযোগ দিয়ে ক্লাস করেছে। পাশ মার্ক তোলার মতো পড়ত কি না সন্দেহ। তীব্র ঘাড় চুলকায়। কি সম্বোধন করবে এগুলোকে? তুই, তুমি, না আপনি? তুই বললে ভালো দেখাবে? এই তুমি জিভে আনতে তার কষ্ট হবে, ভীষণ কষ্ট। ফোরকান ব্যাটাকেই সার করতে হিমশিম খাচ্ছিল খুব। অনেকবার আটকে আটকে আসছিল গলায়। আরেকটু অসাবধান হলেই অভ্যেসবশত তুই তোকারিটা বেরিয়ে যেত বাইরে। তীব্র শ্বাস ফেলল। প্রস্তুতি নিল পরিস্থিতি মোকাবেলার। সামনে চেয়ে সহজ সাবলীল ভাষায় শুধাল, তাহলে কি খবর সবার? উত্তর এলো একসাথে, গুড স্যার। তীরর ক্লাসে ব্যষ্টিক অর্থনীতি পড়ানোর কথা। এটাই নির্ধারণ করেছেন ফোরকান। কিন্তু কোন চ্যাপ্টার কিরকম দেখতে ওর মনে নেই। ছাত্র জীবনে একটু ভালোভাবে পড়লে হয়তো মনে থাকত। কিন্তু এখন করারও নেই কিছু। যা কীর্তি ঘটিয়েছে অতীতে, সেসব তো আর পাল্টানো যাবে না। আর এই জন্যেই সে নাহিদকে সঙ্গে নিয়ে এসেছে। কারণ ওদের দলে একমাত্র ওটাই পড়াশোনায় ভালো। যদি একটু কাজে লাগে এখন। তীব্র ঠোঁট কামড়ে কামড়ে ভাবল এই মুহূর্তে কি করা যায়। নৌকার দাঁড় তো অন্যদিকে টেনে নেয়া জরুরি। সে ভাবাভাবি রেখে ঝট করে চাইল। একেবারে গাঢ় চোখে চেয়ে মুগ্ধ হওয়ার মতন হাসতেই চোখ আটকে গেল তনুজার। বেঞ্চের সাথে কনুই রেখে গালে হাত দিয়ে বলল, কি হাসি, মেরে ফেলল রে। তীব্র হোয়াইট বোর্ডের সামনে পাতানো টেবিলের কাঠের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। এক পায়ের সাথে অন্য পা আড়াআড়ি রেখে দুই হাত গুজল পকেটে। সবার দিক চেয়ে খুব ধীরস্থির গলায় বলল, আজকে আমার প্রফেশনাল লাইফের প্রথম দিন। সবার সাথে আলাপও হচ্ছে প্রথম। আর এই সুন্দর দিনটাতে পড়াশোনার মতো বোরিং বিষয়ে আমি যাব না। তার চেয়ে বরং গল্প করি। আমরা না হয় কাল থেকে বইপত্র ঘাঁটব। সে ভ্রু উঁচায়। জবাব চায় সকলের। নিমিষে হৈ হৈ পড়ে গেল। উঁচু উঁচু কণ্ঠে জানালো, জি স্যার জি। তীব্র দেয়াল ঘেঁষে রাখা প্রথম সারির বেঞ্চের দিক ঘাড় বাঁকিয়ে চাইল। জানলা হতে ঠিকরে আসা সূর্যকিরণ চশমার গ্লাসে সোজাসুজি পড়েছে তার। সাদাটে চোখ সহ কাঁচ দুটোও জ্বলে উঠল হীরের মতন। বেঞ্চের কর্নারে বসা মেয়েটিকে বলল, পরিচয় দে। দিন আপনার। তুইটুকু অতি বেগে গিলে ফেলেছে সে। সন্তপর্ণে লাফ দিয়েছে আপনি আজ্ঞেতে। মেয়েটি উঠে দাঁড়ালো। স্ফূর্ত গলায় নামধাম জানালো। আলাপের সূচনা শুরু হলো তারপর। সারি বেঁধে বেঁধে এক একজন দাঁড়িয়ে পরিচয় জানাচ্ছে নিজেদের। অথচ তীব্র বিন্দুসম উৎসুক নয় এসবে। কান দিয়ে সব ভ্রুকে বের হওয়ার অবস্থা। সে পরিবেশের মোড় ঘুরেছে বুঝতেই স্বস্তির শ্বাস ছাড়ে আড়ালে। এক সময় পালা এলো তনুজার। সে বসা থেকে লতিয়ে দাঁড়ায়। চোখে মুখে লজ্জা ভাব। আর্দ্রতায় গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। কোন রকমে আওড়াল। তনুজা জাহান মিমি। তীব্র বলল, আচ্ছা বসুন। একইভাবে বসল মেয়েটা। তার দুচোখ ভর্তি মুগ্ধতা। সবটা সামনের সুতনু তীরকে ঘিরেই। এরপরে পুষ্পিতা দাঁড়ালো। নাম বলতে হা করবে যেই তীব্র হাতঘড়ি দেখে ব্যস্ত কণ্ঠে বলে, আপাতত পরিচয় পর্ব থাক। আমার কিছু কাজ আছে, যেতে হবে এখন। কাল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। পুষ্পিতার মুখ বন্ধ। থতমত খেয়ে নাম গিলে নিয়েছে। পুরো কথাটা বলার সময় তীব্র একটা বার দেখেনি ওকে। চোখ অবধি তোলেনি। বাকিদের দিক চেয়ে বলেছে, বিদায় নিয়েই বেরিয়ে গিয়েছে লম্বা পায়ে। পুষ্পিতার পেছনে আরো বেঞ্চ ছিল। সেখানে আরো মেয়েরা বসে। ওরাও সমান বঞ্চিত হয় এই আলাপচারিতা থেকে। তাই মন খারাপ করল। চাপা গুঞ্জন চলল এ নিয়ে। পুষ্পিতা জায়গায় বসে তনুজার দিক চাইতেন, দেখল ও অধর ফাঁকা করে দেখছে দরজায়। সে ব্যর্থ শ্বাস ফেলে বলল, স্যার চলে গেছেন তনুজা।
এবার তো মুখটা বন্ধ করো। তনুজা শুনল, তবে মানল না। হাসি হাসি চেহারায় শুধু ঠোঁট নেড়ে বলল, তুমি তীব্র রেজা, আর আমি তনুজা। ইশকি মিল আমাদের নামে। এ জড়ি তো রাবনে খোদ বানা দিয়া। পুষ্পিতার বিষম ওঠার জোগাড়। হতবাক হয়ে চেয়ে থাকে কিক্ষণ। এসব শুনে মাথা ঘুরছে তার। দুনিয়া কোথায় চলে গেল। শিক্ষকের সাথেও এখন নামের মিল খোঁজে মেয়েরা। নাহিদের অবস্থা বিপন্ন। মহাবিপাকে পড়েছে সে। বিষয়টা হলো, সে আজ তিরোর সাথে গাজীপুরে এসেছে। না, একসাথে আসেনি। তীব্র সকাল সকাল এলেও সে পৌঁছালো কেবল। সাথে এক ট্রাক আসবাব। একটা ফাঁকা বাসায় দুজন ছেলে থাকতে যতটুকু লাগে, ঠিক তাই। না কিছু বাড়তি, না কিছু কম। যে ঘরটা ওরা ভাড়া নিয়েছে, সেটার দরজায় বিশাল জংধরা তালা ঝুলিয়েছেন বাড়িওয়ালা। খোলার জন্য দিয়েও গেছেন মরিচা পড়া চাবি। এখন জঙে জঙে মিলে সব অলটপালট হয়ে গেল। সেই কতক্ষণ ধরে তালা খোলার চেষ্টায় সে খুলছেই না। ওদিকে গেটের বাইরে ট্রাক দাঁড়িয়ে। তালা না খুললে সেসব ঢোকাবে কি করে? বজ্জাত বাড়িওয়ালাটাও না। জানেই তো ওরা আজ আসছে এখানে। ঘরটা আগেভাগে খুলে রাখতে পারল না। নাহিদ অনেকবার চেষ্টার পর বিরক্ত হয়। আশপাশ দেখে ন্যায়হন্যে চোখে। তার পাশের ফ্ল্যাটেও তালা ঝুলছে। কাউকে ডেকে যে একটু সাহায্য চাইবে, তারও উপায় নেই। শান্ত ছেলেটার মেজাজ চটে এলো। কপালে জমা ঘাম মুছল বা হাতে। বিড়বিড় করে করে কাজে ব্যস্ত থাকার মাঝেই কানে এলো অন্য চাবির ঝনঝন শব্দ। তৎক্ষণাৎ পাশ ফিরে চাইল ও। নেত্রোদয় চকচক করে ওঠে সবেগে। একটা মেয়ে। সেও তালা খুলছে। নাহিদ দেখল, মেয়েটা চাবি দিয়ে একটা মোড় দিতেই আরামসে লক নেমে গেল। আরে বাহ! সে সাহায্যের কথা বলতে গিয়েও থামে। ভাবে, বিষয়টা ঠিক হবে না। আগ বাড়িয়ে কথা বলতে গেলে ওকে খারাপ ভাবে যদি। গালিও দিতে পারে। না না, বাবা থাক। দরকার পড়লে এই তালা খুলতে খুলতে ও জান দেবে, কিন্তু কোনো মেয়ের কাছে মান দেয়া যাবে না। নুহার হঠাৎ মনে হলো ওকে দেখছে কেউ একজন। ঘরে ঢুকতে গিয়েও পেছনে ফিরে তাকালো। যা ভেবেছিল তাই। কোথাকার কোন ছেলে রীতিমতো ড্যাবড্যাবে নজরে চেয়ে এদিকে। ভ্রু কোচকাল নুহা। মেজাজটাও খারাপ হলো বটে। খ্যাক করে বলল, কি সমস্যা? এভাবে তাকিয়ে আছেন কেন? এক আকাশ সিদ্ধান্তহীনতা সমেত চেয়ে থাকা নাহিদ নড়েচড়ে উঠল। থতমত খেয়ে বলল, জি, কই, কিছু না তো। নুহা পুরোপুরি ঘুরে দাঁড়ালো ওর দিকে। কিছু না হলে ঠোঁট দুটো অমন স্ট্রেসে ছড়িয়েছিল কেন? নাহিদ অপ্রতিভ হয়। চোখ নামিয়ে নেয়। সে তো বাজে ভাবে তাকায়নি। শুধু ভাবছিল, সাহায্য চাইবে কি না। আর এতেই বিশ্রী একটা অবস্থা হয়ে গিয়েছে। মেয়েটা তার ফুলের মতো পবিত্র চরিত্রখানা নিয়ে সন্দেহ করল না? নুহা তীক্ষ্ণ নজরে নাহিদকে দেখছে। নিতান্ত ভোলাভালা একটা মুখ। ঢিলে শার্ট পরনে। কলার অবধি বোতাম লাগানো। গলার হার দেখার অবস্থাও রাখেনি। শার্টের হাতা কবজি অবধি টানা। কালো চুলগুলো একপাশে সিথি করে আছড়েছে। সে কপাল কুঁচকে রেখেই নাহিদের আপাদমস্তক মেপে নেয়। এতে অধিক অস্বস্তিতে গাঢ় হয় ছেলেটা। হাত দিয়ে কলারটা ঠিকঠাক করে আরেকটু। নুহা মনে করার ভঙ্গি করে বলল, আপনাকে কোথায় যেন দেখেছি। চেনা চেনা লাগছে। কিন্তু আমি যে আপনাকে চিনি না। নুহার প্রয়াস ব্যর্থ। সে মনে করতে পারল না। তবে স্বর পুরু করে সুধাল, নতুন এসেছেন? নাহিদ দাঁত মেলে হেসে বলল, জি। নুহা কাট কাট গলায় বলল, উত্তর জানতে চেয়েছি। দাঁত দেখতে চাইনি। দাঁত দেখাচ্ছেন কেন? নাহিদের হাসি মুছে যায়। চটপট দাঁতগুলো ঢুকিয়ে নিল ভেতরে। নুহা ভ্রু উঁচিয়ে বলল, ফ্যামিলি সহ থাকবেন? নাহিদ মুখ কালো রেখেই বলল, জি না, 2 বন্ধু উঠেছি। নুহা অবাক হয়ে বলল, 2 বন্ধু মানে? ব্যাচেলর? আমরা এখানে মেয়েরা আছি জেনেও বাড়িওয়ালা আঙ্কেল ব্যাচেলর কিভাবে ভাড়া দিলেন? বিপরীতে নাহিদ খুব আস্তে আস্তে বলল, জি সেটা আমি জানি না আপু। চাচাই ভালো বলতে পারবেন। মাথায় আগুন ধরে গেল নুহার। উষ্ণ দুপুরের রাগ বর্তাল বাড়ির মালিকের ওপর। একে তো মা সারাদিন বাইরে থাকে। ঘরে ওরা দুটো যুবতী মেয়ে। তার ওপর পুষ্পিতার অমন সুশ্রী চেহারা। বিপদ তো পাশের ফ্ল্যাট থেকে হেঁটে হেঁটে আসবে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা তুমুল ঝগড়া বাঁধানোর সিদ্ধান্ত নিল। আগে হাত মুখ ধুয়ে আসা যাক। যেই ঘুরে ঢুকতে যাবে, নাহিদ অমনি পিছু হতে ডাকে, ইয়ে,
আপু শুনুন। ফিরে চাইল নুহা। কি হয়েছে? কর্কশ গলা শুনে আর কথা বলার সাহস পেল না ও। দুধারে মাথা নেড়ে জানালো, কিছু না, কিছু না। নুহার মেজাজ পুরো তেতিয়ে এলো এবার। কিছু না হলে ডাকলেন কেন? শুধু শুধু ডেকে আমার মাথা গরম করাটা আপনার উচিত হয়েছে? নাহিদ নিষ্পাপ কণ্ঠে বলল, শুধু শুধু ডাকিনি তো আপু। আসলে আমি তালাটা কিছুতেই খুলতে পারছি না, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন? নুহা একবার তালার দিক দেখে। ছেলে মানুষ একটা তালা খুলতে ওর সাহায্য চাইছে? কি হাস্যকর ব্যাপার স্যাপার। তবে মানা করল না। এগিয়ে এসে বলল, সরুন। বাধ্যের ন্যায় সাইড হয়ে দাঁড়ালো নাহিদ। নুহা তালা হাতে ধরে উল্টেপাল্টে দেখল। ওর দিক চেয়ে বলল, খুলবো কি আমার মাথা দিয়ে? চাবি কই? ও হ্যাঁ হ্যাঁ, এই যে। শোষব্যস্ত চাবির রিংটা ওর দিক এগিয়ে দিল নাহিদ। নুহা নিল, গাথল তালাতে। কিন্তু প্রথমেই খোলা গেল না। বহুদিন এই ফ্ল্যাটে ভাড়াটিয়া ওঠেনি। তাই তালা ব্যবহারও হয়েছে হাতে গোনা। নুহা মুচড়ামুচড়ি করল কিছু সময়। নাহিদ কানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল, হচ্ছে না? পারছেন না? খুলেছে? খুলছে না? খেই হারিয়ে রুষ্ট চোখে চাইল নুহা। ধমকে বলল, আপনি চুপ করবেন? কানের পাশে এমন মাছির মতো ভনভন করলে আমার মাইন্ড ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে না? নাহিদ জিভ কেটে বলল, সরি, সরি। কিছু সময় লাগাতার চেষ্টার পর খুলল তালা। নাহিদ অমনি বাহবা জানিয়ে বলল, আরে বাহ, খুলেছে তো। কি গুণ আপনার। প্রশংসা শুনে নুহা খুশি হয়নি বোধ হয়। চাবির গোছা ঝুলিয়ে ধরে থমথমে চেহারায় বলল, তালা খুলতে গুণ লাগে না, ধৈর্য লাগে। যেটা আপনার আমার মতো ছিল না। নাহিদ মেনে নিয়ে বলল, হতে পারে আপু। নুহা চেতে বলল, এই আপনি একটা তালগাছের মতন ছেলে হয়ে আমাকে আপু আপু করছেন কেন? এত সভ্যতা দেখাতে হবে না। ছেলেদের স্বভাব জানা আছে। অতি ভক্তি চোরের লক্ষণ বুঝেছেন? নাহিদ মাথা কাত করল। অর্থাৎ বুঝেছে। নুহা বিভ্রান্ত হয়ে বলল, আজব তো। আমি যা বলছি আপনি এমন মেনে নিচ্ছেন কেন? নাহিদ বোকা বোকা গলায় বলল, কেন মেনে নেওয়াটা ভুল হলো? নুহা আশ্চর্য না হয়ে পারছে না। গায়ে গতরে কি লম্বা পুরুষ। দেখতেও ভালো। অথচ এমন নির্বোধের মতন চালচলন কেন? তার মুখ থেকে বেরিয়ে এলো, ঢেরস কোথাকার। হতভম্ব নাহিদ তাজ্জব বনে তাকায়। ঢেরস কাকে বলেছে? ওকে জিজ্ঞেস করার আগেই ভাব নিয়ে পাশ কাটালো নুহা। নাহিদ আর কথা বাড়াল না। তার কাজ তো হয়েছে। দরজা খুলে রেখে আবার নেমে গেল নিচে। নুহা আবার ঘরে ঢুকতে গেলেই পিছু হতে উদ্বেলিত ডাক এলো, নুহা নুহা। সে থামল, ফোঁস করে শ্বাস ফেলল। আজ বোধ হয় ওর ঘরে ঢোকা হবে না। তিনবারই বাধা পড়েছে। আবার তাকালো ঘুরে। পুষ্পিতা দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠছে। ছটফটে গলায় বলল, জানিস কি হয়েছে? আমাদের কলেজে একজন নতুন টিচার এসছেন। তনুজার কথা বলেছিলাম না তোকে? ও তো পুরো সেই স্যারের ওপর মেল্ট হয়ে গিয়েছে। আমি কত করে বোঝালাম যে। এক্সকিউজ মি। আচমকা খুব কাছ থেকে আসা স্থূল কণ্ঠটায় কথা থেমে গেল পুষ্পিতার। থামল পা জোড়াও। চকিতে চাইল। অমনি চমকে থমকে একাকার হলো গতিতে। তীব্র দাঁড়িয়ে। হাতে লাগেজ। পুষ্পিতার চোখ কোটর ছড়ায়, বিকট হয়। বড় বড় করে চেয়ে থাকে। অস্ফুটে বলে, শস্যার। তারপর একটু আস্তে, আসসালামু আলাইকুম স্যার। তীব্র হাস্যহীন জবাব দিল, ওয়ালাইকুমুস সালাম। খুব নম্র তার গলার স্বর। ততোধিক নরম ভাবে বলল, সাইড দিন, যাব। জি। পুষ্পিতা সঙ্গে সঙ্গে সিঁড়ির হাতলের সঙ্গে লেপ্টে দাঁড়ালো। কিন্তু কোনো কিছুই ওর মাথায় ঢুকছে না। স্যার যাবেন? কোথায় যাবেন? তীব্র উঠে যায় ওকে ছাড়িয়ে। নুহার সামনে দিয়ে ফ্ল্যাটে ঢুকে মুখের ওপর দরজা লাগায়। গোটা দৃশ্যে ভ্রু আকাশে উঠল পুষ্পিতার। শোষব্যস্ত তাকালো নুহার পানে। সেও সমান বিস্মিত। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলল, ইনি তোর স্যার? পুষ্পিতা ওপর নিচ মাথা নাড়ে। নুহা নিজেও মাথা দুলিয়ে বলল, ও, এর মানে এনারাই এখানে নতুন উঠেছেন। তোর স্যার, আর সাথে ওই ঢেরস ছেলেটা। সে আমার সন্ধ্যা প্রদীপ। কলমে নুসরাত সুলতানা সেজুতি। 15। হামাগুড়ি দিয়ে সন্ধে নেমেছে। আয়েশা খাতুন অফিস থেকে ফিরলেন কেবল। অথচ তাকে হাতমুখ ধোয়ার সময়টুকুও দিতে নারাজ নুহা। শোষব্যস্ত
গুরুতর ভঙ্গিতে নালিশ ঠুকল বাড়ির মালিকের নামে। সে তখনও বিষয়খানা মেনে উঠতে পারেনি, তাই এখনো রেগে বোম। একা যাওয়া ঠিক হবে না বিধায় মায়ের অপেক্ষায় ছিল। এবার মাকে সহ জবাবদিহি চাইতে যাবে। কেন অমন তাগড়া দুটো জোয়ান ছেলেকে তাদের পাশের ফ্ল্যাটে ভাড়া দেয়া হয়েছে? একটু আক্কেল গানও কি নেই এদের? টাকার জন্য এমন কাজ কারবার। কিন্তু ঘটনা হলো উল্টো। নালিশের বিনিময়ে সামান্য একটা বালিশও মেয়েটার কপালে জোটে না। আয়েশা খাতুন যেই মাত্র শুনলেন পুষ্পিতার স্যার উঠেছে এখানে, আহ্লাদে আটখানা হয়ে পড়লেন মহিলা। রীতিমতো হুলস্থুল বাঁধিয়ে চলে গেলেন দেখা করবেন বলে। না ফ্রেশ হলেন, না বাইরের কাপড় পাল্টালেন। তার অপ্রত্যাশিত গদগদ ভাবটা থতমত খাইয়ে দিল নুহাকে। কিছু যে বলবে সেই সময়টা অবধি দিলেন না আয়েশা। সে ফ্যালফ্যাল করে বোকার মতন মায়ের যাওয়ার পথে চেয়ে থাকল শুধু। তীব্র দেয়ালে পিঠ ঠেসে মেঝেতে বসেছে। ঠোঁটের ঝলসে যাওয়া চামড়ার মাঝে আনন্দ নিয়ে পড়ছে সিগারেটের মাথাটা। কানে গোজা হেডফোনে গান বাজছে ঝুপঝুপ আওয়াজে। এদিকে গোছগাছ করে ক্লান্ত নাহিদ। পুরো ফ্ল্যাটের আসবাব ঠিকঠাক করার পর সেও এসে ধপ করে ওর পাশে বসল। শ্রান্ত গলায় বলল, খিদে পেয়েছে। তীব্র সিগারেট দেখিয়ে বলল, খাবি? নাহিদ এমন ভাবে চাইল যেন আকাশ ভেঙে মাটিতে পড়েছে। দুপাশে সজোরে মাথা নেড়ে বলল, না না, এসব আমি খাই না। তীব্র দুষ্টুমি করেছিল। নাহিদের এমন অতিরিক্ত প্রতিক্রিয়া যে আসবে তাও জানত। ছেলের সবেতে বাড়াবাড়ি। মজা পেয়ে শব্দ করে হেসে উঠল তাই। ঠোঁট ফোলাল নাহিদ। মা বলতেন, ও সহজ সরল। এই যুগে এত সোজা মানুষ চলে না, একটু চালাক হতে হয়। সত্যিই তো, সহজ সরল বলে সব বন্ধুরা ওকে নিয়ে মজা নেয়। এই বিট্টুও নিয়েছে। আর সেই দুপুরে ওই মেয়েটা সোজাসুজি ঢেড়স বলে দিল। তক্ষুনি কলিং বেল বাজে। নাহিদ উঠতে নেয় দরজা খোলার জন্য। তড়ি তোকে আটকে দিল তীব্র। কিছু না বলে তড়িঘড়ি করে সিগারেট স্ট্রেতে রেখে সেটা ঠেলে দিল ডিভানের নিচে। উঠে গিয়ে গায়ে কড়া পারফিউম ছড়াল। সারা ঘরে ফ্রেশনার দিল। চোখে চশমা পরে গায়ে শার্ট চাপিয়ে চলল সদর দরজার দিকে। সবটা বসে বসে দেখে গেল নাহিদ। তার কিছু বলার নেই, সে এখনো বাকরুদ্ধ, স্তম্ভিত। দরজা খুলে যেতেই আয়েশা নড়েচড়ে দাঁড়ালেন। ওপাশের চাশমিশ পুরুষটিকে নির্দ্বিধায় সালাম দিলেন। আসসালামু আলাইকুম। তীব্র এনাকে চেনে। পুষ্পিতার ওপর নজরদারির যে ফাইল সে বানিয়েছিল সেখানে নুহার মা সবার ছোটখাটো ভূমিকা আছে। প্রথমে সালামের জবাব দিল, পরপরই পাল্টা সালাম দিয়ে বলল, আপনি আমার বড় আন্টি। সম্মান আগে আমার দেওয়া উচিত। আয়েশা খাতুনের ওষ্ঠপুট লম্বা হাসিতে ছড়িয়ে যায়। ভেতর ভেতর নিরন্তর প্রশংসায় ফুলে ফেপে উঠলেন। এখনকার যুগে এত সভ্য ছেলে, এত মার্জিত। আহা আহা, সাধু সাধু। তিনি আপ্লুত হেসে বললেন, কি নাম তোমার বাবা? আন্টি ডাকলে বলে তুমি করে বললাম। কিছু মনে করনি তো? জি না। ভেতরে আসুন। না না, সমস্যা নেই। আসলে আমার মেয়ের কাছে শুনলাম পুষ্পিতার কলেজের স্যার এখানে নতুন উঠেছেন। ওই জন্যে দেখা করতে এসেছি। তীব্র ভ্রু কুঁচকে বলল, কে পুষ্পিতা? ইয়েই, তোমার ছাত্রী। ওই কলেজেই পড়ে, অর্থনীতি ডিপার্টমেন্ট। তীব্র একটু ভেবে বলল, ও, হতে পারে। আমি আজকেই জয়েন করলাম তো, এখনো ভালো করে কাউকে চিনি না। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি বুঝেছি। তা তোমরা কোথা থেকে এসেছো? তীরর এই খেজুরে আলাপ ভালো লাগছে না। এসব ওর ধাতে নেই। মহিলা মানুষের সঙ্গে একটার বেশি দুটো কথা বলতেই বিরক্ত লাগে। আর সেখানে এই ভদ্রমহিলা পুরো প্রশ্নের ঝুড়ি খুলে বসেছেন। খুব গোপনে বীতস্পৃহ ভাবটুকু চাপা দিয়ে জানালো, ঢাকা থেকে। আয়েশা বললেন, আমরাও তো ঢাকা থেকে এসেছি। আপনি বাইরে কেন আন্টি? ভেতরে এসে বসুন। না বাবা, এখন না, পরে একদিন যাব। তা তোমাদের গোছগাছ সব শেষ বুঝি? না, চলছে এখনো। আচ্ছা, তাহলে আর বিরক্ত করব না। আসি। হ্যাঁ, আবার পরে কথা হবে। আর কোনো সুবিধে অসুবিধে হলে নিশ্চয়ই জানাবে কেমন? তীব্র অল্প হাসল, স্বল্প মাথা নাড়ল। আয়েশা তার ফ্ল্যাটে চলে গেলেন। তীব্র দরজা আটকে দেয়। এপাশ ফিরে ঠোঁট কামড়ে হাসে। ভদ্রমহিলা সুবিধে অসুবিধে জানানোর দাওয়াত দিয়ে গেলেন। ওকে তো চেনে না। ঢাকা থেকে এখানে আসতে পেরেছে যখন, পাশের ফ্ল্যাটে যাওয়া এমন কি? এ ঘরে আসতেই নাহিদ সুধাল, কে এসেছিল?
তোর শাশুড়ি? ছেলেটা চোখ বিকট করে বলল। মানে, মিথিলার আম্মু এসছেন? তীব্র এমনি বলেছে। নিতান্ত কথার কথা। কিন্তু নাহিদের যোগসূত্র মেলানোর ধরনে চোখনাক কুঁচকে এলো ওর। ধমক দিয়ে বলল, চুপ কর হাদারাম। সারাক্ষণ খালি মিথিলা মিথিলা। নাহিদ মন খারাপ করে বলল, এমন করিস কেন তোরা? আমি তো ওকে ভালোবাসি। তীব্র মুখের ওপর বলল, কিন্তু ও তোকে শুধু ইউজ করেছে, এটা মাথায় কবে ঢুকবে তোর? তুই এখানে নাকে কাঁদবি, আর ও কানাডায় গিয়ে স্বামী নিয়ে সংসার করবে। 2 বছর পর যখন বাচ্চা সহ আসবে, আর তারা তোকে দেখে বলবে হ্যালো মামা, তখন কাঁদিস। নাহিদের মুখটা ছোট হয়ে গেল। মাথা নোয়াল চুপচাপ। তীব্র তার মনের হদিস জানে। মিথিলার প্রসঙ্গ উঠলেই হলো, এ ছেলে দুঃখে ভেসে যায়। সে 2 গাল ফুলিয়ে শ্বাস ফেলল। সোনালি চুলে হাত বুলিয়ে মোটা গলায় বলল, নিচে যাচ্ছি আমি। খেয়ে আসবো আর তোর জন্য নিয়ে আসবো। নাহিদের হুহা এলো না। ঠায় বসে থাকে। তীরও ঘাটাতে চায়নি। দরজা লাগা, বলে চুপচাপ বেরিয়ে গেল। তীব্র আর মায়ের সব কথোপকথন দরজার এপাশ হতে পরিষ্কার শুনেছে নুহা। আয়েশা ঘরে ঢুকে দরজা চাপাতেই রেগেমেগে বলল, তুমি ওনাদের সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছিলে কেন আম্মু? আয়েশা ফিরে তাকালেন। তো কি করব? নুহা অবাক হয়ে বলল, কি করবে মানে? বাড়িওয়ালা আঙ্কেলকে জিজ্ঞেস করবে, কেন সে আমাদের পাশে ব্যাচেলর ভাড়া দিলেন। আমরা এখানে 2টো মেয়ে সারাদিন একা থাকি, উনি জানেন না? এবার যদি বিপদ হয় কোনো? বিপদ হতে যাবে কেন? বরং ওনারা যে উঠলেন এখানে, এটা তারও ভালো হয়েছে। ভালো? ব্যাচেলর ছেলেপেলে এভাবে পাশাপাশি থাকবে, এটা ভালো? আয়েশা বিদ্বিষ্ট হয়ে বললেন, তুমি আসলেই খুব বেশি বোঝো বুঝলে। উনি পুষ্পিতার টিচার, একটা ভার্সিটির প্রফেসর। কত সম্মানীয় লোক। তাকে আর 5টা বখাটে ছেলের সাথে গুলিয়ে ফেলছো কেন? সে কি বাকিদের মতো হবে? এই তো কথা বলে এলাম। আমার মানুষ চিনতে ভুল হয় না। কত আদবকায়দা জানা ছেলে। আমাকে কত সম্মান দিল। তারপর পুষ্পিতার দিক চেয়ে বলল, তোমার কি মনে হয় পুষ্পিতা, আমি ঠিক বলেছি না? পুষ্পিতা অবলার মতন বসেছিল সোফাতে, নড়েচড়ে উঠল। মৃদু কণ্ঠে সায় মিলিয়ে বলল, জি। আমার কাছে স্যারকে ভালো মানুষই মনে হয়েছে। নুহা বলল, একদিন দেখেই বুঝে গেলি মানুষ ভালো না খারাপ? নাকি এখন তুইও বলবি, তোর মানুষ চিনতে ভুল হয় না? পুষ্পিতা মিনমিন করে বলল, না তা না। ওই তখন সিঁড়ি দিয়ে উঠলেন না? অথচ একবারও আমার দিকে তাকাননি। এমনকি কথা বলার সময়ে একটাবার চোখ তুলে দেখেননি। যে মানুষ মেয়েদের মুখের দিক চেয়েই কথা বলে না, সে নিশ্চয়ই খারাপ হবে না। আয়েশা বললেন, আর একটা কথা ভাবো, উনি কত পড়াশোনা জানা। গ্র্যাজুয়েট করা। পুষ্পিতা আর তুমি পড়াশোনার যে কোনো কিছুতেই নিঃসংকোচে হেল্প নিতে পারবে না? শিক্ষক মানুষ ধারে কাছে থাকা মানে তো তোমরা আরো সেফ থাকছো। নুহা উদ্বেগ নিয়ে বলল, কিন্তু সাথে তো আরো একটা ছেলে আছে। ওনার বন্ধু নাকি যেন। তাতে কি? থাকুক না। ভালো মানুষ কি খারাপ মানুষের সঙ্গে মিশবে? না তো। স্যার মানুষ নিশ্চয়ই ওরকম বাজে কোনো বন্ধু সাথে আনেনি। নুহা চিন্তায় পড়ে গেল। মিনিট কয়েক ভাবাভাবির পর মেনেও নিল। মা, পুষ্পিতা কারোরই আপত্তি নেই যখন, তার এত নাচানাচির মানে আছে? মাথা ঝুলিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। হাসলেন আয়েশা। ওর থুতনি ধরে বললেন, এই তো, কত লক্ষ্মী একটা মেয়ে আমার। নুহাও হাসল। তিনি হঠাৎই চিন্তিত কণ্ঠে বললেন, ছেলে দুটো আজ উঠল বাসায়। সারাদিন গোছগাছ করেছে, এখনো নাকি বাকি। বোধ হয় রান্নাবান্নাও করতে পারেনি। আমাদের উচিত প্রতিবেশী হিসেবে ওদের কিছু খাবার পাঠানো। নুহার হাসি শেষ। কেমন খ্যাকখ্যাকে গলায় বলল, কেন কেন? এখন খাবারও পাঠাতে হবে কেন? আমরা কি ওদের জন্যে রান্না করেছি? আরে, তুমি এমন করে কথা বলছো কেন? রান্না না করলেও বা, খাবার তো কম নেই। ওদের দিলেও তোমার ভাগে কম পড়ে যাবে না। আমরা যখন মতিঝিলে প্রথম বাসা নিয়েছিলাম, মনে নেই? পুষ্পিতার মনি আমাদের রান্না করে দিয়ে গেছিলেন। সেই রান্না খেয়ে হাত চেটেপুটে তো খুব বলেছিলে, আম্মু ওনারা কত ভালো। তাহলে এখন অন্যকে দেবে না কেন? মনির কথা শুনেই বুক ভারী হয়ে এলো পুষ্পিতার। মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। নুহারা প্রথম পাশাপাশি ওঠার সময় সালমা নিজ হাতে খাবার দিয়ে এসেছিলেন।
সেই বাটি ভরে আবার খাবার নিয়ে এলো ফ্রক পরা ছোট্ট নুহা। এরপর দুজনের আলাপ, বন্ধুত্ব। কি আনন্দ মাখা দিনগুলি। নুহাটা এখনো ওর জীবনে একইভাবে রইলেও, মনি? আচ্ছা, কেমন আছে ওরা? রাহাতের কি খবর? মিথিলা আপু কি বিদেশ চলে গিয়েছে? কতদিন সবাইকে দেখেনি। সেই সময় আয়শা ডাকলেন। পুষ্পিতা ধ্যান ভেঙে তাকালে বললেন, যাও তো মা, বাটিতে করে একটু ভাত তরকারি দিয়ে এসো তোমার স্যারকে। পুষ্পিতা ঘাড় কাত করল। যেই উঠতে যাবে নুহা হইচই ফেলে বলল, না, ও কেন যাবে? ও এমনিই বোকাসোকা। আর ছেলেগুলো কেমন না কেমন, ওকে আমি কিছুতেই ওদের ঘরে পাঠাবো না। আয়েশা খাতুন অতিষ্ঠ হয়ে পড়লেন এবার। উফ, এই মেয়েটাও না। আচ্ছা বেশ, ওকে যেতে হবে না। তুমি নিয়ে যাও। সে চোখ প্রকট করে বলল, আমি? তিনি এবার নাক ফুলিয়ে বললেন, এবার বলো না যে তুমিও যাবে না। মায়ের উষ্ণ চোখমুখ দেখে দমে গেল নুহা। আচ্ছা যাচ্ছি। দিয়ে আসছি খাবার তোমার সাধের প্রতিবেশীকে। সে হনহনে পায়ে রান্নাঘরে যায়। পুষ্পিতাও গিয়ে পেছনে দাঁড়ালো। আয়েশা ওকে বললেন, এতদিন ধরে বান্ধবীকে কিছু শেখাতে পারোনি? তোমার মতো একটু নরম হওয়া শেখাও। একটু ভদ্রতা শেখাও। মেয়ে মানুষ এত কর্কশ হলে হয়? নুহা ওখান থেকেই জবাব দিল, হ্যাঁ, ওর মতো নরম হই, আর সবাই পায়ে পিষে দিয়ে চলে যাক। পুষ্পিতার মিহি আওয়াজ, তুই একটু মাথাটা ঠান্ডা কর। আমার কাছে দে, আমি বেড়ে দিচ্ছি। নুহা চোখ পাকিয়ে বলল, একদম কথা বলবি না। তাহলে তোকেও এই বাটির মধ্যে ভরে নিয়ে যাব। তারপর তোর স্যারকে দিয়ে বলবো, এই নিন, আপনার ছাত্রীকে এনেছি, এখন শিক্ষা দিন গুরু। পুষ্পিতা নিঃসহায়ের মতো চুপ করে থাকে। নুহা গটগট করে বেরিয়ে গেল। আয়েশা কপাল চাপড়ে বললেন, হে আল্লাহ, এইটুকু মেয়ের এত জেদ! একে কোন ছেলে বউ বানিয়ে নেবে কে জানে। নাহিদের মন বিষণ্ণতায় মোড়া। জানলার দিক চেয়ে বসে ও। চোখে জল, হাতে মানিব্যাগ, যার ফ্রন্ট পকেট থেকে বেরিয়ে আছে মিথিলার সুন্দর একটি ছবি। নাহিদ বৃদ্ধাঙ্গুল ছবির ওপর আলতো করে বোলায়। কবছরের ভালোবাসাময় দিনগুলো চিত্রের ন্যায় হানা দেয় চোখের সামনে। ব্যথাতুর ঢোক গিলল নাহিদ। মিথিলার দিক চেয়ে বলল, আমি এখনো আগের মতোই তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা একটুখানিও কমেনি জানো। অথচ ওরা বলে তোমায় ভুলে যেতে। সব ভুলে সুন্দর করে বাঁচতে। সব কি এতই সহজ মিথিলা? প্রথম প্রেম, জীবনের প্রথম নারীকে এত অনায়াসে ভুলে যাওয়া যায় না। আমি তো শুরু থেকেই জানতাম তুমি আমায় নিয়ে সিরিয়াস ছিলে না। এটুকু না বোঝার মতো বোকা আমি নই। কিন্তু কোনো এক ব্যর্থ আশায় বুক বাঁধা ছিল। সে ভেবেছিল, আমি আমার মতো করে ভালোবাসবো, একদিন তুমিও ঠিক এইভাবে আমাকেও কাছে টানবে। হয়নি। আমি শত চেষ্টা করেও পারিনি তোমার মন গলাতে। অতগুলো দিনে আমার ভালোবাসা একটুও ছুতে পারেনি তোমায়। জীবনে বাঁচার জন্য আমাকে নয়, আমার টাকাটাকে এত বড় করে দেখলে মিথিলা? একবার আমাকে বেছে নিয়েই দেখতে না হয়, জান দিয়ে দিতাম তোমাকে সুখে রাখার জন্যে। নুহা দেখল দরজা হা করে খোলা। সে বাইরে দাঁড়িয়েই থমথমে গলায় ডাকল, কেউ আছে? সাড়া এলো না। ও আবার ডাকল, এবারেও না। ভেতরে কেউ নেই নাকি? এতবার ডাকলো কেউ উত্তরই দিচ্ছে না। নুহা ফেরত আসতে নিয়েও থামে। মায়ের কথাটা মনে করে মাও হলো। সত্যিই তো, হতে পারে ওনারা এখনো কিছুই খেতে পারেনি। বাসা অদলবদল করা তো আর চারটিখানি কথা নয়। যতবার ওরা বাসা পাল্টেছে জীবন বেরিয়ে গিয়েছে ওর। ভাবল, খাবার যখন নিয়ে এসেছেই তখন রেখেই যাবে। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে ভেতরে ঢুকল নুহা। বসার ঘর খালি। নুহা টেবিলের ওপর রাখতে গিয়ে চোখ পড়ল সোজাসুজি শোবার ঘরে। ভ্রু গোছালো। নাহিদ জানলার সামনে থম মেরে বসে আছে। এবার মেজাজ চটে গেল মেয়েটার। কি অভদ্রের দলবল। বাসাতেই আছে, অথচ অতক্ষণ ধরে সে যে হেদিয়ে ডাকল, ইচ্ছে করে সাড়া দেয়নি। ও ব্যগ্র পায়ে রুমের সামনে গিয়ে দাঁড়ায়। একেবারে খেকিয়ে বলে, এই আপনারা কেমন মানুষ হ্যাঁ? নাহিদের আর তো চোখ দুটো মিথিলার ছবিতে ছিল। মনোযোগ সবই সেখানে। খালি ঘরে আচমকা এমন জোরাল শব্দে পিলে চমকে উঠল বেচারার। ধরফরিয়ে দাঁড়িয়ে গেল। ওঠার প্রকোপে হাতের মানিব্যাগ ঠিকরে পড়ল ফ্লোরে। ও প্রচণ্ড ভয় পেয়ে বলল, আপনি আপনি কিভাবে ঢুকলেন? এ ঘরে এলেন কি করে? নুহা আশেপাশে চেয়ে জায়গা খুঁজল খাবার রাখার। একটা টেবিল দেখে এগিয়ে যেতে যেতে বলল, ঢুকেছি দরজা দিয়ে।
আর এসেছি পায়ে হেঁটে। বুঝেছেন? নাহিদ মাথা কাত করল আগের মতো। তবে এখনো বুক ধুকপুক করছে। নতুন জায়গা, আবার বিট্টুটাও নেই। ওকে তো কিডন্যাপ করে যে কেউ সহজেই নিয়ে যেতে পারবে। নুহা খাবার রেখে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমার মা অনেক ভালো মানুষ। ওনার ধারণা আপনারা কাজের চাপে এখনো না খেয়ে আছেন, তাই খাবার দিয়েছেন। আমি একদম নিয়ে আসতে চাইনি। একরকম জোর করে পাঠালেন আর কি। যাক গে, না খেলে খেয়ে নেবেন। আর খেলে রাতের জন্য রেখে দেবেন, তখন কাজে লাগবে। নাহিদ ছোট করে বলল, এসবের কি দরকার ছিল? সেসব আম্মু জানে। আমি তো। ওর মুখের দিকে নজর পড়তেই কথা থামল নুহার। আরো ভালো করে চাইল। নাহিদের চোখের কোণায় সূক্ষ্ম জলের রেশ। এক পশলা কান্নার পর চোখ মুছলেও যেমন চিহ্ন রেখে যায়। আপনি কি কাঁদছিলেন মিস্টার ঢেরস? নাহিদ হতভম্ব হল। ভ্যাবাচেকা খেল। একে নাম, দুইয়ে ধরে ফেলায়। তৎপর আরেক দিক মুখ ঘুরিয়ে বলল, কই না তো। নুহার চাউনি প্রখর। বোঝার চেষ্টায় সে। একটা ছেলে কি কারণে কাঁদতে পারে? লাইফ নিয়ে ডিপ্রেসড? চাকরি পাচ্ছে না? নাকি? সে সময় ওর চোখ যায় মেঝেতে। ওয়ালেট পড়ে আছে নাহিদের, যেখানে মিথিলার পাসপোর্ট সাইজের ছবিটাও সদর্পে চেয়ে। ও এগিয়ে গেল। হাতে তুলে দেখতেই বুঝে ফেলল যা বোঝার। নিশ্চিত হতে বলল, আপনার বুঝি ব্রেকআপ হয়ে গেছে মিস্টার ঢেরস? চকিতে চাইল নাহিদ। ওয়ালেটটা একরকম কেড়ে নিল ওর হাত থেকে। শান্ত মানুষ মুহূর্তেই কেমন তেতে বলল, আমার ওয়ালেট ধরেছেন কেন? নুহা ভড়কে যায়। চোখ কুচকে বলে, বাপরে, ব্যাগে কয় লাখ টাকা আছে শুনি? এভাবে টেনে নেওয়ার কি ছিল? নাহিদ কাজটা ঠিক হয়নি ভেবে আস্তে করে বলল, সরি, আসলে মন মেজাজ ভালো নেই, ওই জন্যে আর কি। কিছু মনে করবেন না। নুহা ঠোঁট টিপে হেসে বলে, বুঝেছি, গার্লফ্রেন্ড ভেগে গেছে বলে কাঁদছিলেন, তাই তো? নাহিদ রুষ্ট চোখে চায়। তেমন চড়া কণ্ঠে বলে, ভেগে যায়নি, বিয়ে হয়ে গেছে। না জেনে কেন আজেবাজে বলছেন? নুহা মজা করেছিল। মানিব্যাগে তো আর কোনো মেয়ের ছবি ছেলেরা এমনি এমনি রাখে না। গার্লফ্রেন্ডই হবে বলে আন্দাজে বলা। কিন্তু সত্যিই নাহিদ এই কারণে কাঁদছে শুনে তাজ্জব হয়ে বলল, কি আশ্চর্য! একটা গার্লফ্রেন্ড চলে যাওয়ায় আপনি সত্যিই এভাবে কাঁদছেন? কেন? এটা কি কাদার মতো ব্যাপার নয়? নুহার দৃঢ় কণ্ঠ, মোটেই না। এর থেকেও কত বাজে বাজে ঘটনা ঘটছে আপনি জানেন? এই যে আমাদের দেশের কথা ধরুন, সাদা চামড়া বিদেশিদের কাছে তাদের কত টাকার ঋণ, কই দেশ তো কাঁদছে না। প্রধানমন্ত্রী তো দিব্যি গাড়ি করে ঘুরছে। তাহলে? নাহিদ জড়বুদ্ধিতে চোখ বড় করে বলল, আপনার কাছে এই দুটো জিনিসের মানে এক? না, অবশ্যই এক না। আপনার থেকেও দেশের ব্যাপারটা মারাত্মক। কারণ দেশের ক্ষতি মানে দশের ক্ষতি। কিন্তু আপনি তো অক্ষত। তাই আপনার বিষয়টা এক্ষেত্রে অতিকায় তুচ্ছ। সহসা একপেশে হাসল নাহিদ। ওয়ালেটের দিকে চেয়ে থেকে বলল, আপনার কাছে হয়তো তুচ্ছ, আমার কাছে নয়। কারণ আমি ভালোবেসেছি। আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? সে চাইল উত্তর জানার প্রবণতা চোখে। নুহা দুপাশে মাথা নেড়ে বলল, না। তাহলে আপনি বুঝবেনও না। একজন ব্যর্থ প্রেমিকের কষ্ট বুঝতে প্রেমসুলভ হৃদয় লাগে। নুহার শিথিল চাউনি বদলে যায়। গুরুতর হয়। নাহিদ একটু চুপ থেকে বলল, খাবারের জন্য ধন্যবাদ। আমাকে একটু একা ছাড়বেন প্লিজ? একা থাকতে চাইছি, আবার ভেবে বসবেন না তাড়িয়ে দিচ্ছি আপনাকে। কেন যেন মন খারাপ হলো নুহার। শব্দহীন মাথা ঝাঁকিয়ে চুপচাপ হাঁটা ধরল। দরজায় গিয়ে ফিরে চাইল আবার। নাহিদ ওয়ালেট থেকে চোখ নিয়ে জানলার বাইরে ফেলেছে। পরপর বক্ষস্থল ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। নুহার মনে হলো এই নিঃশ্বাসের নির্গমন সাধারণ কিছু নয়। হাওয়ায় মিলিয়ে দেওয়া কারো বিষাদের ভার। সেই ভার বোঝার ক্ষমতা কি আসলেই ওর নেই? ঝা চকচকে রাস্তাঘাট, এক একটি উঁচু স্তম্ভের মতন পরিষ্কার দালান, তকতকে ঝলঝলে কানাডা ভূমি দেখে মিথিলার চোখ বিমোহে মুদে আসার জোগাড়। এই তো, ঠিক এরকমই দেশের স্বপ্নই দেখেছে ও। আহা, অবশেষে পেল। প্রাচুর্যে ঘেরা, ভীষণ ভীষণ শৌখিনতায় মুড়ে থাকা জীবনে এবার আর সুখের অন্ত হবে না। ওরা এখন দাঁড়িয়ে আছে এয়ারপোর্টের বাইরে। ল্যান্ড করেছে প্রায় আধ ঘন্টা হবে। মিথিলা সবকিছু দেখে টেখে এবার অধৈর্য হয়ে পড়ল। পা হাঁটু ঝিমিয়ে এসেছে ওর, ওদিকে পলাশ ফোনে ব্যস্ত।
মিথিলা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। পলাশ নিজেও নড়ছে না, কিছু বলছেও না। সারাদিন এখানেই থাকার প্ল্যান করেছে নাকি? গাড়ি আসবে না ওর? মিথিলা খেই হারিয়ে এবার কাছে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার? আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে? তোমার গাড়ি আসবে কখন? এই তো ক্যাব বুক করেছি, চলে আসবে। মিথিলা নাক কুঁচকে বলল। ক্যাব? ক্যাব কেন? তোমার গাড়ি নেই? পলাশ ফোন থেকে মুখ তুলে চায়, 2 সেকেন্ড ওর দিক দুর্যোগ্যেও চাউনিতে চেয়ে থেকে হঠাৎই দুপাশে মাথা নেড়ে হাসে। এতেই সবটা গলিয়ে গেল মিথিলার। মাথায় ঢুকলো না কোনো কিছু। বিভ্রমে গলা ভিজিয়ে দাঁড়িয়ে থাকলো পাশে। ক্যাব এলো 15 মিনিটের মাথায়। পলাশ ব্যাকপ্যাক সহ উঠে বসে। মিথিলা ঠায় দাঁড়িয়ে তখনও। সে গাড়ির জানলা থেকে চেয়ে বলল, এয়ারপোর্টে থাকবে বলে এসেছো? নাকি ওঠার জন্য পালকি আনবো? মিথিলার রাগ লাগছে। পলাশের গাড়ি থাকতে সে ক্যাবে যাবে কেন? উঠলেও চোখে মুখে তার তীব্র অনীহা। পাশে বসেই ফের একই কথা শুধাল। ক্যাবে যাচ্ছি কেন আমরা? তোমার নিজের গাড়ি নেই পলাশ? না। জবাব শুনে আহত মিথিলা। ঘুটঘুটে অন্ধকার নামল মুখে। পলাশের গাড়ি নেই এর মানে এখানেও তাকে ট্রামে, ট্যাক্সিতে যাতায়াত করতে হবে? সে বিধ্বস্ত মনে বসে থাকে। তিক্ত গলায় ছোট করে বলে, ধ্যাত। গাড়ি থামল একটি আলিশান ভবনের সামনে। উচ্চতায় বিশাল। বাইরে থেকে দেখেই মিথিলার চক্ষু চড়ক গাছ। উৎফুল্ল হয়ে বলল, এটা তোমার বাড়ি? উত্তর এলো, নামো। মিথিলা দুরন্ত কদমে নেমে যায়। পলাশ ভাড়া মেটাল ক্যাবের। মিথিলা ভবন দেখতে দেখতে হা করে বলল, এত বড় বাড়ি তোমার পলাশ? ও মাই গুডনেস, এত আমার কল্পনার চেয়েও বড়। পলাশ পাশে এসে দাঁড়ালে ওর দিক চেয়ে বলল, এবার বুঝেছি, এই বাড়ি করতে করতে আর গাড়ি কেননি তাই না? থাক, সমস্যা নেই। আমি এসে গেছি না? এখন আমরা দুজন মিলে গিয়ে একটা মার্সিডিজ কিনে আনব। পলাশ কেমন করে হাসল। মিথিলা বলল, কি আজব! আমি যাই বলছি তাতে এরকম হাসছ কেন তুমি? ও ঠোঁটে হাসি রেখেই বলল, তোমার কথা শুনে হাসছি। হাসার মতো কি এমন বললাম? কিছু না, চলো। মিথিলার কোনো কিছুই মাথায় ঢুকছে না। এক ঝাঁক প্রশ্ন সমেত পিছনে চলল পলাশের। মেইন গেটের বেল বাজালে গার্ড লক খুলে দিলেন। পলাশ গ্রাউন্ড ফ্লোর ফেলে যখনই লিফটে উঠতে যাবে, পূর্বেই কোত্থেকে এক মেয়ে এসে হামলে পড়ল গায়ের ওপর। চমকে উঠল মিথিলা। সাদা চামড়ার মেয়ে। একটা হাঁটু সমান টপ পরেছে শুধু। পলাশের গলা জড়িয়ে রেখে ইংলিশে বলল, আও ফালাস, আই মিস ইউ। পলাশকে অপ্রস্তুত দেখা গেল না। এই যে বউয়ের সামনে বুকের ওপর অন্য এক মেয়ে, এতে একটুও ভ্রুক্ষেপ এল না যেন। এক হাতে লাগেজ বার, অন্য হাতে পাল্টা মেয়েটির পিঠ আঁকড়ে বলল, আই মিস ইউ টু জেনি। মুখের ওপর হঠাৎ এক দলা পানির ঝাপটায় ঘুম থেকে লাফিয়ে উঠল নাহিদ। ভয়ার্ত নেত্র হকচকিয়ে চাইল, কে কে? ঘুমু ঘুম চোখ দুটো স্পষ্ট হতেই সম্মুখে তিরকে দেখা যায়। হাতে গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ওটার পানিই মেরেছে মুখে। নাহিদ হতবুদ্ধি হয়ে বলল, কি হলো? তিরোর অসন্তোষ চোখে চেয়ে, তোকে এখানে ঘুমোতে এনেছি, তাহলে? খেয়ে দে তো মানুষ রাতে ঘুমোবেই তাই না? আপাতত কিছু দিন তোর ঘুম বন্ধ। নাহিদ মাথা চুলকায়। কি করব তবে? তীব্র ঘুরে হাঁটা ধরল। ছোট করে বলে গেল, ফলো মি। নাহিদ নিরুপায় হয়ে উঠে বসে। পিছু নেয় ওর। তীব্র সোজা তার রুমে গিয়েছে। বসেছে টেবিলের নিকট থেকে একটা চেয়ার টেনে। নাহিদ আসলে আরেকটা দেখিয়ে বসতে বোঝালো। বসল নাহিদ। তখনও কিছু বোঝেনি। টেবিল ক্লকটায় একবার সময় দেখে নিল। রাত বাজে 1টা। বলল, তুই কি এখন পড়বি নাকি? হ্যাঁ। আর তুই আমাকে পড়াবি? চোখ বেরিয়ে এলো ছেলেটার। তিরকে পড়ানো মানে সাংঘাতিক ব্যাপার স্যাপার। জান হাতে নিয়ে বসতে হবে। এ ছেলের রেকর্ডের শেষ নেই। ক্লাস 6-এ বসে পড়াশোনা নিয়ে বেশি চাপাচাপি করাতে হোম টিউটরের মাথা ফাটিয়ে দিয়েছিল। সে আর্তনাদ করে বলল, কি? এই না না, আমি পারবো না। তীব্র গরম চোখে চেয়ে বলল, কেন? সমস্যা কি? শুষ্ক ঢোক গিলল নাহিদ। আসল কথাটা মুখ ফুটে বের হলো না। তীব্র কপালে ভাঁজ ফেলে ওর মুখের দিক চেয়ে থাকে। এরপর ঠান্ডা গলায় বলে, ভয় পাচ্ছিস? ভয় পাস না। আমি আমার কাছের মানুষদের আঘাত করি না। তুই তোর মতো করে পড়াতে থাক। পড়াতেই হবে।
তীব্র চোখ রাঙালে চটপট বই মেলল ও। তীব্র নিজের মতো বলল, প্রতি রাতে আমাকে পড়াবি? তুই আমাকে যা বোঝাবি, পরের দিন আমি সেটা ক্লাসে কপি পেস্ট করে আসব। ক্লাসে, স্পেশালি ভীতু মেয়ের সামনে আমার ভালো পারফরমেন্স জরুরি, আর সেটা নির্ভর করছে তোর ওপর। যদি আমার পারফরমেন্স খারাপ হয়, মাথা না ফাটালেও তোর চেহারার ডিসপ্লে পাল্টে দেব আমি। নাহিদ ভীত কণ্ঠে বলল, এটা কেমন কথা হলো? যদি আমি তোকে পড়াই, তাহলে আমি তোর টিচারের সাথে এরকম করে কেউ? তীব্র ভ্রু উঁচিয়ে বলল, কথা কম, শুরু কর। নাহিদ ফোঁস করে শ্বাস ফেলল, অবলা অসহায় শ্বাস। বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে বলল, আসলে অনার্স লেভেলের পড়া বই দিয়ে হয় না, পড়াতে হয় নোটস দিয়ে। লেকচারারদের আলাদা নোট থাকে, সেখানে তারা গুরুত্বপূর্ণ কোটেশনগুলো তুলে তুলে ক্লাস নেয়। কথাটা বলে সে পড়ানো শুরু করল। অপরদিকে, খুব মনোযোগ দিয়ে শুনছে তীব্র। কিন্তু যতটা মনোযোগী হওয়ার চেষ্টায় সে, মাথায় অতটা ঢুকছে না। এই বয়সে পড়াশোনা এত সহজে হয়? নাহিদ পড়িয়েই যাচ্ছে। মূল্য, মুনাফা, উৎপাদন, খাজনা এসব বিষয়ে গড়গড় করে আওড়াচ্ছে। কিন্তু মাথা ভো ভো করে ঘুরছে তীরর। ডান থেকে বামে, বাম থেকে ডানে চক্কর কাটছে সবেগে। বইয়ের লেখার দিক চাইলেই মনে হচ্ছে নেশালো কিছু মেশানো। ঘুমে একাকার হয়ে আসছে সব। চোখের সামনে পৃথিবী দোদুল্যমান। সে আধ ঘন্টার মাথায় তোরাক করে দাঁড়িয়ে যায়। বিঘ্ন ঘটায় নাহিদ বলল, কি হলো? পানি খেয়ে আসি দাঁড়া। তীব্র টালমাটাল পায়ে যেতেই ঠোঁট চেপে হাসল নাহিদ। জীবনে নিজের জন্য পড়েছে কি না সন্দেহ, আর এখন এক মেয়ের জন্য কত কি। তীব্র খেতে যায়নি, গিয়েছে চোখে মুখে পানি দিতে। বেসিনের ট্যাপ ছেড়ে মাথার তালু ভেজাল। আয়নার দিক চেয়ে বিড়বিড় করল, শালা লেখাপড়ার চাইতে মাস্তানি করা সোজা। এসব মানুষ করে? সে ফিরে এসে আবার আগের জায়গায় বসল। বোঝালো কিছুই হয়নি। একই রকম গম্ভীর গলায় বলল, শুরু কর। একটা কথা বলবো? তীব্র তাকায়। কি? তোর মনে হচ্ছে না তুই মেয়েটার প্রেমে পড়েছিস? সেই নিষ্প্রভ আওড়াল। এক কথা বারবার বলতে ভালো লাগে না। তুই হয়তো বুঝতে পারছিস না। অবশ্য বোঝার কথাও নয়। জীবনে প্রেম কি তাই তো জানিস না। এই অনুভূতি একদম আলাদা জানিস। সম্পূর্ণ ব্যতিক্রম একটা জগতে তোকে নিয়ে যাবে, যেখানে তুই হাওয়ায় উড়বি, শয়নে স্বপনে নিজের প্রেমিকাকে দেখবি। দেখিস তুই আস্তে ধীরে টের পাবি যে তোরও প্রেম হয়েছে। আমি এখনই 100% শিওর তুই প্রেমে পড়েছিস। না পড়িসনি, রীতিমতো হাবুডুবু খাচ্ছিস। তীব্র চেয়ারে পিঠ হেলিয়ে, আড়মোড়া ভাঙল। এতগুলো কথার বদৌলতে খুব সাবলীল জবাব দিল, পড়লে পড়েছি, পছন্দ করলে প্রেম করব, প্রেমে পড়লে বিয়ে করে নিয়ে যাব। এর মাঝে আর কোনো কথা নেই। পরের দিন তীরর ক্লাস নিতে হয়নি। প্রিন্সিপাল কর্তৃক কি একটা মিটিং হেতু আজকে ক্লাস হবে না। সকল শিক্ষকদের থাকতে হবে সেখানে। তীরও আছে। তবে 10 মিনিটের মাথায় মনে হলো, এখানে ওর কাজ নেই। এসব ফ্যাচর ফ্যাচর শোনার চেয়ে সিগারেটে দুটো টান বসানো ভালো। সে কোনো রকম অনুমতি ছাড়াই কক্ষ ছেড়ে বেরিয়ে যায়। মকবুল খেয়াল করতেই থেমে গেলেন। পাশে বসা ফোরকানকে বললেন, এভাবে চলে গেলেন কেন উনি? থাক বাদ দিন, আপনি বলুন যা বলছিলেন। লোকটার মেজাজ খারাপ হলো। দাঁত চেপে বসে রইলেন তাও। এই ফোরকানের নতুন লেকচারার নিয়ে একটু বেশিই গদগদ ভাব। সারাদিন পারলে নিজের রুমে বসিয়ে রাখে। এমন আদিক্ষেতা যেন প্রধানমন্ত্রীর ছেলে। তীব্র ধূমপানের জন্য একটা আদর্শ জায়গা খুঁজছে। চারপাশে ছাত্রছাত্রীদের হাঁটাহাঁটি, চলাফেরা। এদের সামনে তো খাওয়া যাবে না। কিন্তু যাবে কোথায়? হঠাৎ মনে পড়ল লাইব্রেরির কথা। ওটা এই কলেজের শোপিস। ফাঁকাই থাকে। ছাত্রছাত্রীরা পড়বে কি, পাই মারায় না। সে তৎক্ষণাৎ দোতলা পেরিয়ে লাইব্রেরিতে গেল। তনুজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিল্টার থেকে পানি ভরছিল বোতলে। তীরকে ওদিক যেতে দেখেছে। অমনি বোতল টোতল ফেলে চলে গেল ক্লাসে। ক্লাস না হওয়ায় শিক্ষার্থীরা ছড়িয়ে ছিটিয়ে গল্পে মেতে। পুষ্পিতা সব সময়ের মতো একা এক কোনায় বসে বেঞ্চের। তনুজা গিয়েই ব্যস্ত কণ্ঠে বলল, এই পুষ্পিতা চলো লাইব্রেরি যাব। এখন? হ্যাঁ হ্যাঁ এখনই এসো। পুষ্পিতা রা করেনি। ভাবল বই নেবে। বাধ্যের মতো সাথে চলল। তীব্র বসেছিল খুব আরামে। আচমকা সজাগ কানে চপল পায়ের শব্দ পেতেই সোজা হয়ে বসল। পদধ্বনি এদিকেই আসছে।
সে তাড়াহুড়ো করে সিগারেটের টুকরো ফেলে দেয় জানলা দিয়ে। পরপর তাক থেকে যে বই সামনে পেল টেনে নামাতে যায়। অনেকদিন ব্যবহার না হওয়ায় ধুলো জমেছে মলাটে। তীরর টানার তোপে বাতাসে ময়লা উড়ে নাকে মুখে ঢুকে গেল। খুকখুকে কাশিটা খুব কষ্টে জোরে বের হওয়া থেকে বাঁচালো। আস্তে ধীরে কেশে জায়গায় বসল এসে। বই মেলে রাখল সামনে। এদিকে তনুজা দরজা অবধি এসে দাঁড়িয়ে যায়। তার পাশের জানলা থেকে উকি দেয় ভেতরে। তীব্র বসে পড়ছে। কি মনোনিবেশ! তনুজার বুকটা ভরে গেল ওকে দেখে। পেছনে থাকা পুষ্পিতা ওকে দাঁড়াতে দেখে বলল, কি হলো, ভেতরে যাবে না? তনুজা তৎপর পিছু চেয়ে আঙুল ঠোঁটে চেপে চুপ করতে বোঝায়। পুষ্পিতা বুঝতে না পেরে বলল, কিছু হয়েছে? তনুজার ফিসফিসে কণ্ঠ। স্যার ভেতরে আসতে বলো, শুনতে পাবে। সেও এবার ফিসফিস করে বলল, কোন স্যার? বলতে গিয়ে তনুজার চেহারা লালচে হয়। তীব্র রেজা তালুকদার। পুষ্পিতার নির্ভেজাল উত্তর, শুনতে পেলে কি হবে? আমরা তো বই নিতে এসেছি। তুমি যাও, গিয়ে বইটা নিয়ে চলে এসো। তনুজা বলল, বই নিতে আসিনি তো, আমি স্যারকে দেখতে এসেছি। পুষ্পিতা গড়বড়ে চোখে চাইল। তনুজার ঠোঁটে হাসি। সে ধ্যান মেরে চেয়ে আছে তীরর দিকে। পুষ্পিতা এবার চাপা কণ্ঠে ভয় এনে বলল, তুমি কি পাগল হয়ে গিয়েছ? কোনোভাবে কেউ যদি দেখে নেয় তুমি লুকিয়ে লুকিয়ে স্যারকে দেখছো, কি হবে ভাবতে পারছো? আর স্যার যদি দেখে ফেলেন, কি ভাববেন উনি? মান সম্মান সব যাবে। নিজে ডুবোবে, আমাকেও ডোবাবে। তনুজা সূচক শব্দ করে বলল, উফ পুষ্পিতা, বিরক্ত করো না তো, দেখতে দাও। পুষ্পিতার নাকাল দশা। সে আতঙ্কিত। ভয় পাচ্ছে কেউ দেখে ফেলার। তার ওপর কেমন করে চেয়ে আছে তনুজা। একজন টিচারকে ছাত্রীরা এইভাবে দৃষ্টি দিয়ে গিলে নেয়ার ব্যাপারটা জানাজানি হলে আর ভাবতে পারল না ও। এর মধ্যে তনুজার মোহগ্রস্ত কণ্ঠ এলো, দেখেছ পুষ্পিতা, স্যার পড়াশোনা নিয়ে কত সচেতন। আর অন্য স্যারগুলোকে দেখো, ক্লাস না হলে এরা আনন্দে ভাসে। ম্যাডামদের সাথে হাহাহিহি জুড়ে দেয়। অথচ স্যার এখানে নিরিবিলি বসে বসে পড়ছেন। ওনাকে দেখে বাংলাদেশের সব ফাঁকিবাজ শিক্ষকদের শিক্ষা নেওয়া উচিত না বলো? হ্যাঁ ভাই উচিত। এখন চলো। আহা এমন করো না তো। তনুজা তার রেজাকে দেখছে, এখানে তৃতীয় ব্যক্তি হতে এসো না তুমি। পুষ্পিতা ঠোঁট উল্টে বলল, স্যারকে তো ক্লাসে গেলেও দেখতে পারবে। এভাবে দেখার কি দরকার? এভাবে দেখার মধ্যে যে সুখ, সেটা কি আর সবার সামনে দেখায় আছে রে মেয়ে? গফুর ছাদ থেকে কোনো একটা কাজ সেরে নামছিলেন। ওদেরকে ওখানে দেখেই ডাক ছুড়লেন, এই মেয়েরা ওখানে কি করছো? পুষ্পিতা চমকে তাকায়। তুতলে বলে, জি বই। উনিও সরল মনে ভাবলেন বই নেবে। বললেন, আচ্ছা, নিয়ে তাড়াতাড়ি চলে যেও। তনুজা পিয়ন গফুরকে পাত্তা দেয় না। কলেজে থাকাকালীন এর হম্বিতম্বি দেখতে দেখতে সে অভ্যস্ত। তাই পুষ্পিতার মতো ভয় পাওয়া তো দূর, ফিরে দেখল না। সে তখনও মত্তের ন্যায় তীরকে দেখছে। আচমকা বই থেকে ঝট করে চোখ তুলল তীব্র। সরাসরি নজর মিলতেই কলিজা ছলকে উঠল তনুজার। তীরকে দাঁড়াতে দেখে বাকিটুক সাহসও গায়েব। গফুর নেমে যেতেই হাঁপ ছাড়ল পুষ্পিতা। ওষ্ঠ ফুলিয়ে স্বস্তির শ্বাস ফেলে বলল, তোমার তীব্র রেজাকে আর দেখতে হবে না বোন। আল্লাহর দোহাই এবার চলো। সে না দেখেই হাত টানে ওর। সাড়া না পেয়ে তাকায়। বক্ষস্থল ছ্যাত করে ওঠে অচিরে। কোথায় তনুজা, কোথায় কি? তীব্র দাঁড়িয়ে সামনে। একদম নাকের ডগার ওপর যেন। ভয়ে পুষ্পিতার রুহু উড়ে গেল এবার। তীব্র কখন এসে দাঁড়িয়েছে, তনুজা কোথায় গিয়েছে কিছুই টের পায়নি। তীব্র একবার ওর ধরে রাখা হাতের দিক দেখল। তারপর মুখের দিক। পুষ্পিতা দৃষ্টি অনুসরণ করে চাইতেন, চট করে হাতটা সরিয়ে আনে। লজ্জায় বুধ হয়ে মিশে যায় মাটিতে। ইস, শেষে কি না স্যারের হাত ধরে টেনেছে? পুষ্পিতা কুণ্ঠায় হাসফাস করে চোখ নামিয়ে নেয়। কাপা কণ্ঠে বলে, সশরী স্যার। তীরর কপালে ভাঁজ। ছোট করে সুধাল, কি নাম? পুষ্পিতার চোরা নয়ন তখন আশেপাশে। এই তনুজা ওকে বিপদে ফেলে কোথায় পালিয়েছে? তীব্র ধৈর্যহীন পুরু কণ্ঠে বলল, নাম জিজ্ঞেস করেছি। ও ঢোক গিলে তাকালো। পুষ্পিতা। তীব্র এক ভ্রু বাকাল। পুষ্পিতা? এটা আবার কেমন নাম? মানে কি নামের? পুষ্পিতা চোখ ঘুরিয়ে ভেবে বলল, মনে হয় ফুল। মনে হয়, কেন? নিজের নামের মানে নিজে জানো না? কে রেখেছে?
পুষ্পিতা আদল সংকীর্ণ করে বলল, নানু বেঁচে আছেন? পুষ্পিতা নিচের দিক চোখ রেখে দুপাশে মাথা নাড়ল। তীব্র আদেশের মতন বলল, পরেরবার নামের মানে শুনে আমাকে এসে জানাবে, মনে থাকবে? পুষ্পিতা বাধ্যের ন্যায় ঘাড় কাত করল একপাশে। ক্লাসে যাও। নির্দেশ মেনে দুরু বুকে ঘুরে হাঁটা ধরল পুষ্পিতা। এপাশ ফিরে এতক্ষণে রুদ্ধ হওয়া দমটুকু ছাড়ল যেন। একেবারে উড়ে যাওয়ার মতন করে ত্রস্ত কদমে সিঁড়ি ভেঙে নেমে গেল নিচে। তীব্র বুকে হাত গুজে দেয়ালে হেলান দিয়ে দাঁড়ায়। নিঃশব্দে হাসে। যে হাত পুষ্পিতা ধরেছিল সেদিকে একবার চোখ বুলিয়ে বলে, আজকে তুমি হাত ধরে ছেড়ে দিলেও যেদিন আমি ধরব সেদিন কোনো ছাড়াছাড়ি নেই, চলবে।